আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। আমি আপনাদেরকে আজকে সেটের 4 নাম্বার ক্লাস, 4 না 3, সেটের 4 নাম্বার ক্লাস। তো খুবই গুরুত্বপূর্ণ আজকের টপিকটা, খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা পড়বো সাবসেট অ্যান্ড সুপারসেট। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। তার আগে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব, যেগুলো আমাদের গত ক্লাসে থেকে গেছিল। হ্যাঁ, সেরকম গাণিতিক সমস্যাগুলো সলভ করবো। আমি কত পর্যন্ত সলভ করাইছিলাম আমার যতদূর মনে আছে, আমি আপনাদেরকে সলভ করাইছিলাম আমাকে একটু কমেন্ট করেন তো কেউ একজন, কত পর্যন্ত সলভ করছিলাম আমরা? পনেরো পর্যন্ত সলভ করছিলাম আমার যতদূর মনে আছে, 15 পর্যন্ত সলভ করছিলাম, তাই না? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা 16 নম্বর কোশ্চেন থেকে সলভ করব। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আমি এই জন্য বলছি কারণ আমরা আজকে পড়বো সাবসেট অ্যান্ড সুপারসেট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে, এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসছে সাবসেট সুপারসেট থেকে। ওকে, আচ্ছা দেখেন, এখানে একটা সেট দেওয়া আছে, এখানে একটা সেট বলছে সি ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স, এক্স হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 18। আচ্ছা, না 16 হয়নি মেবি। আচ্ছা, এক্স স্কোয়ার লেস দেন 18 সেটটির তালিকায় প্রকাশিত রূপ কোনটি? আচ্ছা, ষোলো হয়েছিল। আচ্ছা, 16 যদি হয় তাহলে থাকলো, 17তে যাচ্ছি। দেখেন 17 নম্বর কোশ্চেন, দেখেন কি বলছে। 17 নম্বর প্রশ্নে বলছে যে বি ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স, যেখানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার such that x cube greater than 25 এবং x to the power 4 less than 264 হলে সেটটির তালিকায় প্রকাশিত রূপ কোনটি? আচ্ছা, সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তার মানে আমাকে x হবে ন্যাচারাল নাম্বার, মানে আমাদেরকে একটা সেট তৈরি করতে হবে যে সেটের উপাদান হবে x, এবং x কোথা থেকে আসবে? ন্যাচারাল নাম্বার থেকে আসবে। এবং ন্যাচারাল নাম্বার তো অনেক বড় একটা রেঞ্জ, তার মানে ন্যাচারাল নাম্বারের সবাই না, ন্যাচারাল নাম্বারের মধ্যে এমন সেই সকল ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা যাদের উপর কিউব করলে 25-এর চেয়ে বড় আসবে, কিন্তু তাদের উপর পাওয়ার 4 করলে 264-র চেয়ে ছোট আসবে। আচ্ছা, তাহলে আমরা যদি x এর মান 1 ধরি, এদিকে তাকান, x ইকুয়াল টু যদি 1 ধরি, তাহলে এই x এর উপর কিউব করা মানে 1 এর উপর কিউব করা, 1 এর উপর কিউব করলে কত আসবে? 1 আসবে। তার মানে এটা আমরা নিতে পারবো না, কেন? কারণ আমার x এর উপর কিউব করলে যেন 25-এর চেয়ে বড় আসে, তার মানে এটা বাদ। তো আমি বুঝতেই পারতেছি যে x এর মান 3 থেকে শুরু হবে। কেন? কারণ আমি x এর মান যখন 2 নেব, এই 2 এর উপর কিউব করলে কত আসবে? 2 এর উপর কিউব করলে 8 আসবে, কিন্তু আমার তো বলছে যে x এর যে মান নিবেন তার উপরে কিউব করলে যেন 25-এর চেয়ে বড় আসে, তাহলে এটাও নিতে পারবো না, মানে এই ভ্যালুটাও নেওয়া যাবে না। এবার x এর মান যদি 3 ধরি, তাহলে 3 এর উপর কিউব করলে কত আসবে? 3 এর উপর কিউব করলে আসবে 27। তার মানে দেখেন, প্রথম শর্ত মানছে x কিউব যেন 25-এর চেয়ে বড় আসে, তার মানে x এর মান যদি 3 নেই, সেক্ষেত্রে 3 এর কিউব 27 আসতেছে, যা 25-এর চেয়ে বড়। এবার দেখতে হবে যে এই x এর উপরে পাওয়ার 4 দিলে 264-এর চেয়ে ছোট আসে কিনা। তাহলে আমার এই x এর উপরে 4 মানে এই 3 এর উপরে 4, তাহলে কমা দিয়ে 3 এর উপরে যখন 4 দিবেন, 3 এর উপরে 4 হচ্ছে 81। হ্যাঁ, 81 264-এর চেয়ে ছোট, তার মানে আমরা একটা ভ্যালু পাইছি, মানে x এর মান 3 নিলে পারে এই মানটা আমার এই শর্তকেও মানে, এই মানটা আমার এই শর্তকেও মানে, দুইটা শর্তকেই যারা মানবে শুধু তাদেরকে নিয়ে সেট গঠন করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন x এর মান যদি আমি 4 নেই, তাহলে এখানে x কিউব মানে 4 এর উপর কিউব মারতে হবে, তাহলে 4 এর উপর কিউব মারলে 64 হয়। এবং দেখেন তো 4 এর উপরে কিউব, x এর উপরে কিউব মারলে 25-এর চেয়ে বেশি আসার কথা, তো 4 এর উপরে কিউব মারছি 64 আসছে, যা 25-এর চেয়ে বড়, মানে প্রথম শর্তটা মানছে। এবার দেখবো এই x এর মান যদি 4 নেই,
এখানে বসালে সেটা মানে এটার চেয়ে ছোট আসে কিনা। আচ্ছা দেখি তাহলে 4 টু দি পাওয়ার 4, এই যে x এর মান 4, 4 টু দি পাওয়ার 4 দিলে আসবে 256। কিভাবে 256? 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4 স্কয়ার ইন্টু 4 স্কয়ার, 4 স্কয়ার মানে 16, 4 স্কয়ার মানে 16, 16 গুণ 16 মানে 16 স্কয়ার মানে 256। ক্লিয়ার? 256 সংখ্যাটা কি 264 চেয়ে ছোট না? ইয়েস। তার মানে x এর উপরে পাওয়ার 4 দিয়ে আমার 256 আসছে, মানে 264 চেয়ে ছোট আসছে। তার মানে এই মানটাও আমরা নিতে পারবো, নিতে হবে, আর নেওয়া লাগবে না। কেন? কারণ আমি যখন এখানে x এর মান 5 নিব, তাহলে এখানে 5 এর উপরে কিউব মারলে পারে 5 টু দি পাওয়ার কিউব 125, এই কথা সত্য। মানে x এর মান যদি 5 নেই তাহলে 5 এর উপরে কিউব মারলে যে মানটা আসছে তা 25 এর চেয়ে বড়। কিন্তু এখানে যখন আমি x এর মান নিব 5, তখন 5 এর উপরে 4 দিলে এটা পার হয়ে যাবে, সুতরাং 5 এর মানটাও নেওয়া যাবে না। এইটা দেখেই বুঝে গেছি, কারণ 4 এর x এর মান 4 নিয়ে আসছে 256, 264 খুবই কাছে। তাহলে x এর মান যখন 5 দিব, এর উপরে পাওয়ার 5 দিলে পারে, সরি এই এখানে 5 বসালে 5 এর উপরে 4 হয়ে 625 হয়ে যাবে, যা 264 এর চেয়ে ছোট, আর নেওয়া যাবে না। তার মানে এই মানটাও গ্রহণযোগ্য না। এখানে লিখে দিবেন 5 টু দি পাওয়ার 4 625, যা নেওয়া যাবে না। তাহলে দুইটা শর্তই মানছে, 3 আর 4। তার মানে আমরা এই ন্যাচারাল মানে বি সেটের উপাদান হিসেবে x এর মান হিসেবে ন্যাচারাল নাম্বারের মধ্য থেকে 3 আর 4 কে গ্রহণ করতে পারবো। তার মানে এই সেটের সদস্য হচ্ছে 3 এবং 4। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে 5 নিতে পারছি না, কেন? 5 আমার এই শর্তটা মানলে এটা মানছে না। আবার এই যে 2 নিতে পারছি না, কারণ 2 আমার এই শর্তটা মানলে এটা মানছে না। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? ওকে, তার মানে এই সেটের, তার মানে বি সেটের সদস্য কে কে? বি সেটের সদস্য হচ্ছে 3 আর 4। আর সেটকে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, তাই দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার হয়েছে? এবার আপনারা এটা করতে থাকেন তো, এটা করেন তো। এগুলো পারতে হবে, কিন্তু এগুলো পারতে হবে, এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। সেট বিল্ডার ফর্ম দেওয়া থাকে, তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলে, এগুলো থেকে বেশি আসে। আচ্ছা, এখানে বলছে a ইজ এ সেট অফ অল এলিমেন্ট x, এবং x হলো ন্যাচারাল নাম্বারের অধীনে, মানে x ন্যাচারাল নাম্বার হবে, স্বাভাবিক সংখ্যা। তার মানে x এর সেই সকল মান নেন যাদের উপর স্কোয়ার করলে 9 এর চেয়ে বড় হবে, x কিউব করলে 130 এর চেয়ে ছোট হবে। তাহলে কত? তাহলে আপনি 1 যদি নেন, তাহলে আপনি যদি x এর মানে 1 নেন, 1, তো 1 এর উপর স্কোয়ার করলে কত হবে? এই যে x স্কোয়ার মানে x এর যে মান নেবেন তার উপর স্কোয়ার, x কিউব মানে x এর যে মান নেবেন তার উপর কিউব। তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, কিন্তু বলছে যে স্কোয়ার করার পরে 9 এর চেয়ে বড় হবে। তার মানে x এর মানে 1 নিতে পারছি না, শর্ত মানছে না। আর ওই শর্ত দেখারই দরকার নাই, প্রথম শর্ত মানে নাই, দুইটা শর্তই যারা মানবে তাদেরকে কেবল নিতে হবে। ওকে, তাহলে x এর মান যদি 2 নেই, 2 এর উপর স্কোয়ার মানলে 4 হয়, কিন্তু হওয়ার কথা 9 এর চেয়ে বড়, এটাও নেওয়া যাবে না। x এর মান যদি 3 নেই, 3 এর উপরে স্কোয়ার মারলে 9 হয়, এটাও নেওয়া যাবে না, কারণ 9 এর চেয়ে বড় হবে, স্কোয়ার মারার পর 9 এর চেয়ে বড় হবে, এটা তো 9 এর চেয়ে সমান, বাদ। x এর মান যদি 4 নেই, 4 এর উপর স্কোয়ার মারলে কত হয়? 16 হয়, যা 9 এর চেয়ে বড়। তার মানে এই শর্ত মানছে। এবার দেখতে হবে এই শর্ত মানে কিনা। এবার এখানে কিউব করব, মানে 4 এর উপর কিউব করব। তাহলে 4 এর উপর কিউব করলে কি হয়? 64। 64 কি 130 এর চেয়ে ছোট, তার মানে এই মানটা আমার নিতে হবে, একটা মান পাইছি। এবার x এর মান যদি 5 ধরি, তাহলে 5 এর উপর স্কোয়ার মারলে কত হবে? 25। 5 এর উপর স্কোয়ার মারলে 25, হ্যাঁ, স্কোয়ার মারার পর 9 এর চেয়ে বড় হবে, 25 তো 9 এর চেয়ে বড়। এবার দেখতে হবে 5 এর উপর কিউব মারলে কি হয়? 5 এর উপর কিউব মারলে হয় 125, এবং বলছে কিউব মারার পর 130 এর চেয়ে ছোট হবে জানো। তাহলে 5 এর উপর কিউব মারে 125 হয়েছে, যা 130 এর চেয়ে ছোট, তার মানে এটাও আমার শর্ত মানছে। এবার x এর মান যদি 6 নেই, তাহলে আর হবে না। কেন হবে না? কারণ এখানে 6 এর কিউব 216 হয়ে যাবে, যা 130 এর চেয়ে বড়, ওই শর্তটা মানবে না, এইটা মানবে। আমি না, তার মানে না দেখলে মানে আপনি দেখেই বুঝবেন, এগুলো তো লিখতে হবে না। তার মানে আপনি এখন যদি x এর মান 6 নেন, তাহলে 6 স্কোয়ার কত হয়? 6 স্কোয়ার 36, যা এই শর্ত মানছে। বাট যখন 6 এর কিউব করবেন 216, তখন তো 130 এর চেয়ে ছোট হওয়ার কথা কিউব করে, কিন্তু 216 হয়ে গেছে, তাহলে তো হবে না। তার মানে আমার 4 আর 5, তার মানে এ সেটের সদস্য কে কে? এ সেটের উপাদান হচ্ছে 4 আর 5, তার মানে এ সেটটা হচ্ছে 4 5। তাহলে এটা হচ্ছে রোস্টার ফর্ম, সেট বিল্ডার ফর্ম, আর এটা হচ্ছে রোস্টার ফর্ম। তার মানে এই সেটের রোস্টার ফর্ম বা তালিকা পদ্ধতি হচ্ছে এটা। ওকে, হ্যাঁ, 4 5। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, আচ্ছা, এটা কি হবে বলেন? এটা কি হবে?
আচ্ছা এখানে কি বলছে, এই যে সেট, এই যে সেট অফ অল এলিমেন্ট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, তার মানে এ হচ্ছে এক্স এর সকল উপাদান ও সকল ভ্যালু নিয়ে গঠিত সেট এ, এবং এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার অধীনে। ওকে, এবং এক্স হলো 36 এর গুণনীয়ক, এক্স হলো 36 এর গুণনীয়ক, তার মানে এক্স এর সেই ভ্যালুকে নিতে হবে যারা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তার মানে এখানে দুইটা শর্ত মানতে হবে, একটা হলো 36 এর গুণনীয়ক হবে, আবার 6 এর গুণিতক হবে। আচ্ছা আচ্ছা 36 এর গুণনীয়ক, গুণনীয়ক মানে কি? 36 এর গুণনীয়ক মানে যারা 36 কে ভাগ করতে পারে তারা। তাহলে 36 এর গুণনীয়ক কারা? 36 এর গুণনীয়ক, তাহলে 36 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12 18 36। এই হলো 36 এর গুণনীয়ক, এরা 36 কে ভাগ করতে পারে, কথা কি বুঝছেন? আর 6 এর গুণিতক মানে 6 এর নামতা, 6 এর গুণিতক, এখন গুণিতক তো অনেক, গুণিতক তো অসীম। 6 এর গুণিতক 6 1 কে 6, 6 2 গুণি 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এরকম ডট 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 চলতেই থাকবে। আমার সব নেওয়ার দরকার নাই। আমার এই সেটের সদস্য কারা হবে? 36 এর গুণনীয়ক এবং 36 এর গুণিতক, মানে এই শর্তও যারা মানবে, এই শর্তও যারা মানবে তারা। তাইলে মানে তার মানে এর মধ্যেও আছে, এই সেটের মধ্যেও আছে, এই সেটের মধ্যেও আছে, তাদেরকে কমন, তাদের কমন উপাদান মনে আছে, এই সবগুলো শর্ত মানতে হবে, তারাই হবে এই সেটের সদস্য। তাহলে এই 6 এর গুণনীয়ক আর 6 এর গুণিতক দুই জায়গায় আছে, কে কে? দুই জায়গায় আছে 6, তারপরে আছে 12, তারপরে আছে হচ্ছে আপনার 18 আর হচ্ছে 36। 6 12 18 36, এই যে 6 12 18 36, ক্লিয়ার বিষয়টা? 6 12 18 36। তাহলে আমাদের উত্তর হচ্ছে এই সেটের সদস্য 6 12 18 36, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকা দিতে হবে, 6 12 18 36। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? খুবই সিম্পল, কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে কিন্তু বিপদ। হ্যাঁ, তাহলে আমি আশা করছি আপনাদেরকে যদি কখনো এরকম সেট বিল্ডার ফর্ম, এবং আমি আবার বলছি প্রিলিতে সাধারণত এরকম সেট বিল্ডার ফর্ম দেওয়া থাকে, বলে যে এই সেট নিচের কোনটি, বা এই সেটের তালিকায় প্রকাশিত রূপ নিচের কোনটি, এগুলো প্রশ্ন পরীক্ষাতে আসে। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাব হচ্ছে সাবসেট এন্ড সুপারসেট। সাবসেট খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সাবসেট এন্ড সুপারসেট। অঙ্ক এখনো শেষ হয়নি, অঙ্ক আরো অনেক আছে, অনেক আছে, কিন্তু আপাতত আমরা ওই প্রথমে যে থিওরিগুলো পড়লাম সেই থিওরি রিলেটেড গাণিতিক সমস্যা সমাধান করলাম। এবার আমরা সাবসেট সুপারসেট পড়বো থিওরি, তারপর এইগুলা রিলেটেড গাণিতিক সমস্যা কি কি পরীক্ষাতে আসছে, যদি আজকের ক্লাসে নাও পারি, আজকে একটু মানে সোজা কথায় সাবসেট সুপারসেট এটা সেটের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে প্রিলিমিনারির জন্য। লিখিত তো এখান থেকে প্রশ্ন আসছে। ওকে, তো দেখেন সাবসেট শব্দের অর্থ কি। সাবসেট মানে হচ্ছে কোন একটা, এদিকে তাকান, কোন একটা সেটের যে কোনো একটা অংশকে বলা হয় ওই সেটের সাবসেট। আমি একটা উদাহরণ দিই সবসময়, যে মনে করেন এটা হচ্ছে একটা জেলা, এটা হচ্ছে ফরিদপুর জেলা, ফরিদপুর, আমার বাসা ফরিদপুরে, এটা ফরিদপুর জেলা। হ্যাঁ, ফরিদপুর। এই ফরিদপুর জেলার মধ্যে কয়েকটা উপজেলা আছে না, উপজেলা। সাবসেটের বাংলা হচ্ছে উপসেট, বুঝছেন? সাবসেটের বাংলা হচ্ছে উপসেট। আপনি বুঝতে পারবেন সহজে বুঝবেন, খুবই সিম্পল, খুবই দারুণ একটা জিনিস, মজা পাবেন। ঠিক আছে, তো এই মনে করেন এটা হচ্ছে মধুখালী জেলা, এটা হচ্ছে মধুখালী, আমার বাসা আবার মধুখালীতে। ঠিক আছে, এইটা ফরিদপুর জেলা, এই মধুখালী উপজেলাটা কি ফরিদপুর জেলার একটা অংশ না? অংশ। তাইলে এই মধুখালী উপজেলাকে বলা হচ্ছে এই ফরিদপুর জেলার সাবসেট। মানে এইটা হলো, এই টোটালটা হচ্ছে, এই ফরিদপুর জেলাটা হচ্ছে বড় একটা সেট, আর এর মধ্যে যে উপজেলাগুলো আছে সেইগুলো হচ্ছে এই জেলার একটা অংশ না? তাই এই উপজেলাগুলোকে বলা হচ্ছে এই জেলার একটা সাবসেট। মানে কোন একটা সেটের একটা অংশকে বলা হচ্ছে ওই সেটের সাবসেট। এখন একটা সেটের সাবসেট বা উপসেট অনেক কিছু হতে পারে, যেমন এর মধ্যে কিন্তু আরো উপজেলা আছে, এরা প্রত্যেকেই কি একটা সাবসেট। এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট। তার মানে হচ্ছে কোন একটা বড় একটা সেটের একটা অংশকে, কোন বড় সেট না, কোন একটা সেট, যে কোন একটা সেটের অংশই হলো ওই সেটের সাবসেট বা উপসেট। আমি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করব, দেখেন একটু তাকান প্লিজ। মনে করেন আপনার কাছে একটা সেট আছে, এ। এই এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4। আমি আবার বলছি, এখানে সাবসেটে কিন্তু খুবই কনফিউজিং কিছু জিনিস আছে, এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, দেখেন, আচ্ছা
এই এ সেটের মধ্য থেকে আমি কিছু উপাদান নিয়ে একটা সেট গঠন করব। মনে করেন যে বি একটা সেট যাতে আছে 2 আর 3। এইবার আমাকে বলেন, এই যে আমি বি যে সেটটা গঠন করলাম, এই বি সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কি এ সেটের মধ্যে নাই? আছে, দেখেন এ সেটের মধ্যেও কিন্তু 2 3 আছে। তার মানে কি আমি বলতে পারি না এই বি সেটটা হচ্ছে এ সেটেরই একটা অংশ? বলা যায় কিনা এই বি সেটটা কি এ সেটেরই একটা অংশ, পার্ট? তার মানে এই বি সেট হচ্ছে এ সেটের সাবসেট বা উপসেট। খুবই সহজ। তাহলে কোন সেটের একটা অংশকে বলা হচ্ছে ওই সেটের উপসেট। হ্যাঁ। তাহলে এখন আমি যদি কেউ যদি বলে যে ভাই সি একটা উপসেট, সি একটা সেট যাতে আছে হচ্ছে 1, এটা একটা সেট না? উপসেটও কিন্তু একটা সেট। আবার বলছি, উপসেটও কিন্তু একটা সেট। উপসেট আলাদা কিছু না, উপসেটও একটা সেট, কোন একটা বড় সেটের অংশ। আচ্ছা, তাহলে সি ইকুয়াল টু এটা কি একটা সেট না? এটাও কিন্তু একটা সেট, এটাতে একটা উপাদান আছে, একটা উপাদান বিশিষ্ট সেট। এখন আমাকে বলেন এই যে এই সি সেটের যে উপাদান সেটা কি আমাদের এ সেটের মধ্যে আছে? আছে। তার মানে এই জিনিসটাও তো এই সেটেরই একটা অংশ। সুতরাং এই সি সেটটাও কিন্তু এ সেটের একটা উপসেট। এরকম আমি এখান থেকে যে কোনো কিছু নিয়ে যতগুলো সেট প্রস্তুত করব, প্রত্যেকটা সেটই হবে এই এ সেটের এক একটা উপসেট। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি ডি একটা সেট নেই যেখানে আমি দিলাম হচ্ছে 3 3 4 3 4, দেখেন এই যে এটাও কিন্তু একটা সেট। এই সেটের যে উপাদান আছে, দুইটা উপাদান বিশিষ্ট সেট, এই সেটের এই উপাদানগুলো কি এই সেটের মধ্যে নাই? আছে। তার মানে এই সেটটাও কিন্তু এই সেটের একটা অংশ। সুতরাং এই ডিও কিন্তু এ সেটের একটা সাবসেট বা উপসেট। উপসেট ব্যাপারটা হচ্ছে কোন একটা সেটের অংশ, যে কোনো অংশই হচ্ছে এই সেটের একটা উপসেট। ওকে? আচ্ছা, এখন আমি যদি মনে করি, একটু তাকাবেন প্লিজ, আমি যদি একটা সেট নিব ই, যেখানে উপাদান দিব 1 3 4 1 3 4, আমাকে বলেন এখানে কয়টা উপাদান আছে? 3টা উপাদান, 3 উপাদান বিশিষ্ট একটা সেট। আমাকে বলেন এই ই সেটে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কি এখানে নাই? আছে। আছে। তার মানে এই ই সেটটাও কি এই সেটের একটা উপসেট? কারণ দেখেন এখানে 1 3 4, এখানে 1 3 4 আছে। তার মানে এই একটা সেটকে ভেঙে অনেকগুলো উপসেট তৈরি করা সম্ভব। তো আমরা পড়বো যে এই সেটটাকে ভেঙে কতগুলো উপসেট প্রস্তুত করা সম্ভব, সেগুলোও পড়বো, সমস্যা নাই। কিন্তু আগে আমাদের কনসেপ্টটা বুঝতে হবে যে উপসেট কি। উপসেট মানে হচ্ছে কোনো একটা সেটের যে কোনো অংশই হচ্ছে ওই সেটের উপসেট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, একটু তাকাবেন সবাই, একটু মনোযোগ দেন। মনে করেন যে বি ইজ ইকুয়াল টু 2 4। আচ্ছা, 2 4 2 4, তাহলে এখানে এই বির মধ্যে যে উপাদানগুলো আছে সেটা কি এর মধ্যে আছে? আছে। তার মানে এইটা হলো এই সেটের একটা অংশ। এই অংশটা কি, এটা কি এর ভিতরে আছে? তার মানে এইটা হলো এই সেটের একটা অংশ। তার মানে বি সেট হচ্ছে এ সেটের একটা অংশ। সুতরাং বি হলো উপসেট। শোনেন, উপ মানে যে ছোট, মানে কারো অংশই হচ্ছে উপ। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে বি হচ্ছে এ সেটের উপসেট। তাহলে বি ইজ এ সাবসেট অফ এ। বি ইজ এ সাবসেট, তাহলে বি ইজ এ সাবসেট অফ এ। তার মানে বি হচ্ছে এর একটা সাবসেট। এখন গাণিতিক মানে সেটের ভাষায় কিভাবে লিখবো? বি ইজ এ সাবসেট হচ্ছে একটা কমন নাউন, তো কমন নাউনের আগে সাধারণত একটা আর্টিকেল বসে, একা বসে না। তাহলে বি ইজ এ সাবসেট অফ এ। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখন বি যে এর একটা সাবসেট, এটাকে গাণিতিক ভাবে কিভাবে প্রকাশ করবো বা গণিতের ভাষায় কিভাবে প্রকাশ করবো? আচ্ছা, গণিতের ভাষায় আমরা লিখবো এই যে এরকম, দেখেন এই যে এটা হলো সাবসেটের চিহ্ন। এদিকে তাকান, সাবসেটের চিহ্ন এটা, এই যে এরকম, মানে এটা কি ইউ বর্ণ না? এই ইউ বর্ণকে এরকম সরাই দিলে পরে যেটা হবে এটা হলো সাবসেটের চিহ্ন। এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, ঠিক আছে? এটা হচ্ছে সাবসেটের চিহ্ন। তাহলে এখানে পড়তে হবে এরকম, বি ইজ এ সাবসেট অফ এ। এখন অনেকে বলে না, বুঝতে পারে না যে ভাই কে কার সাবসেট। এই চিহ্ন দেখে কি করে বুঝবো যে বি এর সাবসেট নাকি এ বি এর সাবসেট? এটার জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এইখানে আমাকে বলেন তো, এই বি সেট আর এ সেটের মধ্যে বড় কে বলেন তো? বড় কে? বড় মানে কার উপাদান বেশি? উপাদান বেশি অবশ্যই মূল সেটের উপাদান বেশি হবে, আর সাবসেটের উপাদান সাধারণত কম হবে। তার মানে এর উপাদান 2টা, তাহলে যার উপাদান কম সে হলো সাবসেট, সে ছোট। আচ্ছা, আমরা অসমতা পড়ার সময় কি করতাম মনে আছে আপনাদের? মনে করেন যে এটা হলো অসমতার চিহ্ন, এই যে এটা কিভাবে করতাম? বি ইজ লেস দেন এ।
তাহলে এখানে বড় কে? আপনি এই অসমতা চিহ্ন দেখে কি বোঝেন না বড় কে? এখানে বড় হচ্ছে এ। অসমতার চিহ্নের মতোই কিন্তু এটা, দেখেন দেখেন, আপনি অসমতা চিহ্নটাকে যেরকম মনে রাখতেন সেরকম মনে রাখবেন। তাহলে এখানে এ বড় আর বি ছোট, আর যে ছোট তাকে বলে সাবসেট। তাহলে এখানে চিহ্নটা যদি এরকম যায়, তাহলে আমি কি এটার সাথে এটাকে সিমিলার করলে কি বলতে পারতেছি না যে বি হলো ছোট আর এ হলো বড়, আর যে ছোট সে হলো সাবসেট কার? ওই বড়টার সাবসেট। তাহলে বলো বি ইজ এ সাবসেট অফ এ। বা এরকম মনে রাখবেন, এই ইউ এর হা করে আছে, ইউ হা করে আছে, যার দিকে হা করে থাকবে সে বড়, যার দিকে হা করে থাকবে সে বড়। ঠিক আছে, ওকে, যার দিকে হা করে থাকবে সে কি? বড়। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। তাহলে এই হলো সাবসেটের ব্যাপার। এখন আরো, তার মানে বি ইজ এ সাবসেট অফ এ। এখন একটা সেটের সাবসেট কতগুলো হয়, কিভাবে প্রস্তুত করতে হয়, সবকিছু আমি দেখাবো, কিন্তু আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ, একটু সময় লাগবে। হ্যাঁ, অনেক পড়া। এখন দেখেন, মনে করেন, আচ্ছা আমি একটু এক্সাম্পলে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন, কোন একটি বড় সেটের একটা অংশ নিয়ে যে সেট পাওয়া যাবে তাই হলো ওই বড় সেটের সাবসেট। এটা হচ্ছে আমি জাস্ট সেটের সংজ্ঞায়িত করছি আমার মতো করে, কিন্তু গণিতের ভাষায় কিন্তু সংজ্ঞাটা এরকম না। আমি দেখাবো, সমস্যা নাই, আমি আমার মতো বোঝানোর জন্য বলছি। তাহলে সাবসেট মানে হচ্ছে যেটা অংশটাকে বলা হচ্ছে সাবসেট। আচ্ছা, ধরেন a ইজ ইকুয়াল টু 1 2 3। এই যে এখন আমি যদি বলি বি একটা সেট যার মান দিলাম হচ্ছে 1, তাহলে এই সেটটা কি এর মধ্যে নাই? আছে। সুতরাং এইটা হচ্ছে এই সেটের একটা অংশ। তার মানে বি ইজ এ সাবসেট অফ এ। তাহলে আমি এভাবে লিখতে পারি, বি ইজ এ সাবসেট অফ এ। লেখা যায় না? যায় না? যায়। বি ইজ এ সাবসেট অফ এ। এখন এখন মনে করেন আরেকটা সেট নিলাম সি, সির মান দিলাম হচ্ছে আমি 2। এই 2 এটাকে একটা সেট না? অবশ্যই। এই সেটের মধ্যে যে উপাদান আছে সেই উপাদানটা কি এই সেটের মধ্যে নাই? আছে। সুতরাং এই সেটটা হচ্ছে এই সেটের একটা সাবসেট। তার মানে সি ইজ এ সাবসেট অফ এ। তাহলে সি ইজ এ সাবসেট অফ এ। ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটা সেট নিলাম ডি, যার উপাদান দিলাম হচ্ছে 3। এই ডি সেটের যে উপাদান সেই উপাদানটা কি এ সেটের মধ্যে আছে? আছে। সুতরাং এই ডি সেটটা হচ্ছে এই এ সেটের একটা সাবসেট। তার মানে ডি ইজ এ সাবসেট অফ এ। আমি আরেকটা সেট নিলাম ই, যার মধ্যে উপাদান আছে 1 আর 2। এখন এই ই সেটের মধ্যে যে উপাদান আছে সেই উপাদান কি এই সেটের মধ্যে আছে? আছে। সুতরাং এই সেটটা হচ্ছে এই সেটের একটা অংশ, মানে সাবসেট। তার মানে ই ইজ এ সাবসেট অফ এ। আমি আরেকটা সেট নিলাম এফ, যেখানে উপাদান দিলাম হচ্ছে 2 আর 3। এখন এই এফ সেটের মধ্যে যে উপাদান 2 3 সেটা কি এ সেটের মধ্যে আছে? এই যে আছে। সুতরাং এই এফ সেট হচ্ছে এ সেটের একটা সাবসেট। তার মানে এফ ইজ এ সাবসেট অফ এ। এইবার আমি এই যে একটা সেটের নাম দিলাম যার মধ্যে উপাদান দিলাম হচ্ছে 1 আর 3। এখন আমাকে বলেন এই যে সেট, এই সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেটা কি এই সেটের মধ্যে আছে? এই যে আছে, 1 আর 3। সুতরাং এটা হচ্ছে এ সেটের একটা সাবসেট। তার মানে এইচ ইজ এ সাবসেট অফ এ। এইবার মনে করেন আমি এম নামে একটা সেট দিলাম, হ্যাঁ, যার মধ্যে উপাদান দিলাম 1 2 3। সবাই বুঝেন কিন্তু প্লিজ। এরকম এই সেটের এরকম কতগুলো সাবসেট হতে পারে সেটা আমরা শিখবো সূত্রের মাধ্যমে, কিন্তু আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এইবার আমাকে বলেন, সবাই একটু তাকাবেন প্লিজ। এবার এম সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেটা কি এই সেটের মধ্যে আছে? আছে। এবং আমি দেখতে পাচ্ছি এই এ সেট আর এই এম সেট কিন্তু একই জিনিস, কারণ এখানেও যেগুলো উপাদান আছে এখানেও সেই উপাদানগুলো আছে। তাহলে কি এটা ওর সাবসেট হবে না? হবে। তাহলেও সাবসেট হবে, তার মানে এই এম ইজ এ সাবসেট অফ এ। তার মানে কিন্তু এম আর এ সেট তো একই সেট। এম সেট যা বোঝাচ্ছে এ সেট তো তাই বোঝাচ্ছে না? হ্যাঁ। তার মানে কোন একটা সেট তার নিজেরও সাবসেট, কোন একটা সেট নিজেই তার সাবসেট। আমার কথা কি, মানে এই সেটের যে এই যে অনেক সাবসেট পাইছি না, আবার এই সেট যে মূল যে সেটটা সেই সেটটাও এর সাবসেট। তার মানে এম ইজ এ সাবসেট অফ এ। তাহলে এখন যখন এরকম ঘটনা ঘটবে যে মানে ওই সেটেরই সাবসেট লিখবো, ওই সেটের পুরোটাকেই সাবসেট হিসেবে লিখবো, তখন আপনাকে এখানে একটা ইকুয়াল দিতে হবে,
এখানে একটা ইকুয়াল দিতে হবে, এই ইকুয়াল না দিলে হবে না, এগুলোর ক্ষেত্রে ইকুয়াল দেওয়া লাগবে না। কেন ইকুয়াল দিচ্ছি? কারণ এম দ্বারা এ সেটটাকেই বোঝাচ্ছে, তার মানে এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। কোন সেট নিজেই তার নিজের সাবসেট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কিন্তু এই সাবসেট, তার মানে এই যে দেখেন এইখানে, তার মানে সাবসেট লেখার সময় দুই ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। একটা হচ্ছে এরকম, দেখেন একটু তাকান প্লিজ, সাবসেট লেখার সময় দুই ধরনের চিহ্ন, একটা হলো শুধু এরকম, আর একটা হলো এরকম দিয়ে ইকুয়াল। এইটা আমরা তখনই লিখবো যখন হচ্ছে এই সাবসেটটা ওই সেটের সমান হবে না। আর এইটার নিচে যখন আমরা এটা লিখবো তখন এটা তো এর সাবসেট, আবার এইটা নিজে আবার ওই সেটের সমান। আমার কথা কি, আমি কি বুঝাইতে পারতেছি বিষয়টা? এই জন্য এই সাবসেটকে আবার মোটা দাগে দুই ভাগে ভাগ করা হয়। শুনেন, এই সাবসেটকে আবার মোটা দাগে দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগে কেমন? প্রকৃত আর অপ্রকৃত। আমি আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাচ্ছি, দেখেন। এই যে এই সাবসেটকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। তাহলে সাবসেটকে আমরা দেখেন এখানে লিখে রাখছি দুই ভাগে ভাগ করা হয়, দুই ভাগে। উপসেট বা সাবসেট। এই সাবসেট কয় প্রকার? প্রকৃত উপসেট, এই দেখেন প্রকৃত উপসেট, প্রপার সাবসেট, আর অপ্রকৃত উপসেট। সাবসেটকে দুই ভাগে ভাগ করা হয়, প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট। এই অপ্রকৃত উপসেট বলতে মানে কোন সেটের অপ্রকৃত উপসেট বলতে ওই সেটটাকেই বোঝায়, ওই সেটটাকে বোঝায়। আর ওই সেট বাদে, মানে ওই সেটের নিজের সেটটা বাদে বাকি যেগুলো উপসেট হয় সেগুলোকে বলে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট ক্লিয়ার? আচ্ছা, আমি দেখাচ্ছি। এখন বিষয়টা হলো যে এই যে সাবসেট, দেখেন তাহলে একটা সেটের সাবসেট কতগুলো হতে পারে, দেখেন একটু তাকান। একটা সেটের সাবসেট কতগুলো হতে পারে সেটা আমরা দেখব। ধরেন, আচ্ছা তার আগে আমরা একটু সাবসেটের সংজ্ঞাটা পড়ে ফেলি। এই যে দেখেন সাবসেটের এই যে এটা হচ্ছে মানে সেটের মানে গাণিতিক সংজ্ঞা বা গণিতের ভাষায় যে সংজ্ঞাটা দেওয়া হয়। প্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট। তাহলে কোন সেট এর ইমপ্রপার সাবসেট একটা। হ্যাঁ, অপ্রকৃত, শোনেন, যে কোনো সেটের অপ্রকৃত উপসেট একটা, ওই সেট নিজে। আমি সেগুলো সব এক্সপ্লেইন করবো এবং এগুলো সব নোট আছে, টেনশন করেন না। নোট আছে সুন্দর করে, আমি একটু আস্তে স্টেপ বাই স্টেপ যাচ্ছি, কারণ একবারে সব তো ইনফরমেশন দিতে পারছি না। তাহলে কোন সেটের অপ্রকৃত উপসেট ও নিজেই, ওই সেটটা নিজেই, আর ওই সেটটা নিজে হলো অপ্রকৃত উপসেট, আর ওইটা বাদে যত উপসেট সম্ভব সেটা হলো ওই সেটের প্রকৃত উপসেট সেগুলা। ঠিক আছে? আচ্ছা দেখেন এইখানে সংজ্ঞাটা, সবাই মনোযোগ দিন, এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। দেখেন গণিতের ভাষায় বলতেছে লেট মানে ধরা। আমরা বলি না যে ধরি মানে ক্রয় মূল্য 100 টাকা, এরকম ধরি না। এই লেট মানে হচ্ছে ধরা। লেট এ এন্ড বি বি টু সেটস। বি মানে হওয়া। ধরি এ এবং বি হচ্ছে দুইটা সেট। ইফ এভরি এলিমেন্ট অফ এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি, then A is called a subset of B. বুঝা গেছে বিষয়টা? এই পর্যন্ত আসেন, এই এন্ড এর পরে এইখান থেকে পরে পড়বো, আগে এইটুক বলছে লেট এ এন্ড বি বি টু সেটস। তার মানে ধরেন এ হচ্ছে একটা সেট, মনে করেন যে এ একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে এ সেট। ঠিক আছে? আর বি আর একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3 4 5 6। আচ্ছা, এখন কি বলছে? লেট এ এন্ড বি বি টু সেটস। ধরি এ এবং বি দুইটা সেট। ইফ এভরি এলিমেন্ট অফ এ, মানে এ সেটের এর প্রত্যেক উপাদান ইজ অ্যান এলিমেন্ট অফ বি, অথবা এভাবে বলতে হবে ইফ এভরি এলিমেন্ট অফ এ ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ বি। তার মানে যদি এর প্রত্যেকটা উপাদান যদি বিরূপ উপাদান হয়, দেখেন ইফ এভরি এলিমেন্ট অফ এ, যদি এর প্রত্যেকটা উপাদান ইজ অ্যান এলিমেন্ট অফ বি, যদি বিরও এলিমেন্ট হয়, দেন তখন এ ইজ কল্ড এ সাবসেট অফ বি। তখন এই এ সেটকে বলা হবে বি সেটের সাবসেট। কথাটা ক্লিয়ার কিনা বলেন তো? মানে যদি এ সেটের প্রত্যেকটা উপাদান যদি বির মধ্যেও থাকে, আমি তো এটাই বুঝালাম, তাহলে এর সকল উপাদান যদি এর মধ্যে পাওয়া যায়, তাহলে এই জিনিসটা কি এর অংশ না? হ্যাঁ, তার মানে এই এ সেটের সকল উপাদান যদি বি সেটের মধ্যে খুঁজে পাওয়া যায়, তাহলে এ সেট কি বি সেটের একটা অংশ।
তার মানে কি এই এ সেট যেহেতু বি সেটের অংশ, সুতরাং এ হবে বি এর উপসেট। ক্লিয়ার কিনা বলেন তো? এ হবে বি এর উপসেট। ওকে, আচ্ছা, এর চেয়েও ভালো একটা সংজ্ঞা আছে, এর চেয়ে ভালো আমি বলছি, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাবো, ক্লিয়ার হয়েছে কিনা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে কোন একটা সেটের সকল উপাদান, মানে এ সেটের সকল উপাদান যদি বি সেটেরও উপাদান হয়, তাহলে এ সেট হবে বি সেটের একটা উপসেট। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, তার মানে এখানে এ সেট, আমি এ সেটটাকে আরো কমাই দিলাম, 1 2 3 দিলাম, তাহলে এখানে এ কি? এ হচ্ছে বি এর উপসেট, তার মানে এখানে উপসেট কে? এ, তার মানে এ ইজ এ সাবসেট অফ বি। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার? এখন এ হলো বি এর সাবসেট, আর এই বি কে বলা হবে এর সুপারসেট। সুপারসেট কিছুই না, সুপারসেট হলো ওই বড় সেটটাকে বলা হয় সুপারসেট, ওই বড় সেটটাকে বলা হয় সুপারসেট। কথা কি বুঝছেন? এই বড় সেটটাকে কি বলা হয়? সুপারসেট। তার মানে এ ইজ এ সাবসেট অফ বি। আপনি এটাকে যদি উল্টায় বলেন তাহলে বলবেন বি ইজ এ সুপারসেট অফ এ। বি ইজ এ সুপারসেট অফ এ। এখন অনেকে বুঝতে পারে না, মনে রাখতে পারে না, ভাই সুপার কে সাব কে? ভাই সুপার মানে মাথায়, সুপার মানে তো সে তো সুপার, সে তো বড়, আর সাব মানে অধীনস্থ। কথা কি বুঝছেন? সেন্স অ্যাপ্লাই করেন তাহলে মাথায় থাকবে বেশি দিন। হ্যাঁ, ওকে, তার মানে এ ইজ এ সাবসেট অফ বি, অথবা আপনি এইভাবে বলেন বি ইজ এ সুপারসেট অফ এ। তাহলে সুপারসেট মানে মূল সেটটাকে বলা হচ্ছে সুপারসেট। ওকে, আচ্ছা, এখন সুপারসেটের, এটা তো সাবসেটের চিহ্ন, তাহলে সুপারসেটের চিহ্ন কেমন? সুপারসেটের চিহ্ন এরকম, ওই জাস্ট এরকম ঘুরাই দিবেন, এই যে, তার মানে বি ইজ এ সুপারসেট অফ এ। আরে যার দিকে ইউ হা করে থাকবে সে বড়। কথা কি আমি বুঝাইতে পারছি? তাহলে বি ইজ এ সুপারসেট অফ এ, এ ইজ এ সাবসেট অফ বি। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, এখন মনে করেন যে এ হচ্ছে বি এর সাবসেট। ক্লিয়ার? এ হচ্ছে বি এর সাবসেট। আচ্ছা, এখন এমন যদি হতো যে এবার আমাকে বলেন এ কি বি এর সাবসেট? এখন বলেন এ কি বি এর সাবসেট? বলেন তো, এ কি বি এর সাবসেট হবে এখন? আচ্ছা, না বলছেন, ইয়েস, না হবে না, এ এখন বি এর সাবসেট হবে না, কারণ এর সকল উপাদানকে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। 1 2 4 আছে, বাট 7 এখানে আছে কিন্তু এখানে নাই, সুতরাং এ বি এর সাবসেট হবে না। তাহলে এ যদি বি এর সাবসেট না হয়, তার মানে আমাকে এটা যেমন লিখছি এ ইজ এ সাবসেট অফ বি, কিন্তু এ যদি বি এর সাবসেট না হয়, তাহলে সেই মানে কোন একটা সেট যদি অন্য একটা সেটের সাবসেট হয় তাহলে সেটাকে প্রকাশ করতে হয় এইভাবে, বাট কোন একটা সেট যদি অন্য কোন একটা সেটের সাবসেট না হয় তাহলে সেটাকে কিভাবে প্রকাশ করতে হয়? তাহলে কিছুই না, যেমন এ ইজ ইকুয়াল টু যদি বি হয়, কিন্তু যদি এ নট ইকুয়াল টু বি কেমনে লিখি? এরকম কেটে দেয় না, এরকম। তার মানে এ ইজ নট এ সাবসেট অফ বি, তখন আপনাকে এইভাবে ক্রস করে দিতে হবে, এইভাবে ক্রস করে দিতে হবে। তার মানে কোন একটা সেট যদি অন্য কোন একটা সেটের সাবসেট না হয় তাহলে এইভাবে ক্রস করে দিতে হবে, এই যে ইকুয়াল সাইন সহ ক্রস করতে হবে। এখন অনেকে বলে ভাই এরকম যদি এরকম কেটে দিই তাহলে হবে না? না, হবে না, ইকুয়াল সহ কাটতে হবে। এইটা দ্বারা আমি আরো এক্সপ্লেইন করবো আস্তে আস্তে, কোনো সমস্যা নাই, আমি যাচ্ছি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তাহলে এখন দেখেন, তাহলে সাবসেটের কনসেপ্টটা আপনারা বুঝছেন যে লেট এ এন্ড বি বি টু সেটস, ইফ এভরি এলিমেন্ট অফ এ is an element of B, then A is called a subset of B and B is called a superset of A. আমার কথা কি বুঝতে পারছেন? We write it as A is a subset of B. এখন প্রশ্ন হলো, অনেকে বোঝে না যে আমরা সাবসেট লেখার সময় কখন এইটা ব্যবহার করব আর কখন এইটা ব্যবহার করব। এই জিনিসটা অনেকে বোঝে না, এই জায়গাটা ক্লিয়ার করব। দেখেন, অনেকে বুঝতে পারে না যে সাবসেট লেখার সময় কখন কোনটা ব্যবহার করব। কি হলো? শীত লাগে, গরম লাগে, কেমন লাগে?
আচ্ছা, এখন এইটা কখন ব্যবহার করব, এইটা কখন ব্যবহার করব? যদি কোন একটা সেট যদি অন্য কোন একটা সেটের প্রকৃত উপসেট হয়, প্রকৃত উপসেট। আচ্ছা, প্রকৃত অপ্রকৃত উপসেট বোঝাই, তারপর এগুলো ব্যবহার করে দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। দেখেন, এই যে চিহ্ন ব্যবহার করার ব্যাপারটা এখানে চলে আসছে, এই চিহ্ন ব্যবহার করার ব্যাপারটা এখানে চলে আসছে। মনে করেন, একটু তাকান, মনে করেন যে a ইজ ইকুয়াল টু একটা সেট লিখলাম যার উপাদান 1 2 3, ঠিক আছে, ঠিক আছে। আবার b ইজ ইকুয়াল টু আমি একটা সেট লিখলাম যার উপাদান হচ্ছে 1 আর 3। c ইজ ইকুয়াল টু একটা সেট লিখলাম যার উপাদান হচ্ছে 2 আর 3। আমি d ইজ ইকুয়াল টু একটা সেট লিখলাম যার উপাদান হচ্ছে শুধু 3। এখন আমি কি বলতে পারি, এই b c d সবাই কিন্তু এই সবাই কিন্তু এ সেটের কি অংশ। তার মানে এই প্রত্যেকটাই কিন্তু এ সেটের এক একটা উপসেট, তাই কিনা? এই প্রত্যেকটাই এক একটা এ সেটের উপসেট। এখন বিষয়টা হলো যে এই এর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু এখানেও আছে। তাহলে এই এ কিন্তু মানে মানে আমি বোঝাতে চাচ্ছি কি, আরেকটা সেট নিই, ধরে করেন যে ই আর একটা সেট, ই একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3, ই আর একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3। এখন আমাকে বলেন, এই ই সেটটার সবগুলো উপাদান এখানে উপস্থিত। তার মানে এই ই সেটটা হচ্ছে এ সেটের অপ্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট। আর প্রকৃত উপসেট বলতে আমি সেটাকে বোঝাচ্ছি, মানে প্রকৃত অংশ আসলে কি, মানে সোজা কথা, মানে বিষয়টা আমি এরকম বোঝাতে চাচ্ছি যে মানে এই সেটের উপাদানগুলো নিয়ে এখান থেকে আমি একটু নিলাম, মানে এটা কিন্তু এটাকে ডি সেট, এটা কিন্তু এর প্রকৃত একটা অংশ, সম্পূর্ণটা না। অংশ মানে কি, এই পুরোটাই কিন্তু এর একটা উপসেট, মানে এ সেট নিজেও তার উপসেট, কিন্তু প্রকৃত না। প্রকৃত কখন বলবো, যখন যখন মানে যে সেটগুলো আসলে এর আসলেই অংশ, এর এখানকার একটু অংশ, সেগুলো হলো প্রকৃত উপসেট। মানে আমি বিষয়টা একটু বোঝাতে চাচ্ছি এরকম, মনে করেন যে a ইজ ইকুয়াল টু আমি 1 2 3 একটা সেট। এখন এই সেটের যতগুলো উপসেট তৈরি করা সম্ভব, মনে করেন আমি একটা উপসেট বানালাম 1, এই দেখেন এই 1 কিন্তু এটা কিন্তু এই এ সেটের একটা উপসেট, কারণ এখানে যে জিনিসটা আছে সেটা এর মধ্যে আছে। কমা দিচ্ছি, কমা দিয়ে আমি সেপারেট করে দেখাচ্ছি। এই 2 নিলাম, এই যে 2 নিয়ে যে সেট বানালাম এটাও কিন্তু এই সেটের একটা উপসেট। এবার 3 নিলাম, এই 3 জানিছি, এই 3 কিন্তু এর মধ্যে আছে, সুতরাং এটাও এর একটা উপসেট। এইবার আমি এই দুইটা শোনেন, প্রথমে একটা একটা করে নিলাম, এই একটা উপাদান নিয়ে একটা সেট বানালাম। এবার দুইটা উপাদান নিব, এইটার সাথে এটা নিব, তার মানে 1 আর 2 এটাও কিন্তু এই সেটের একটা উপসেট। এবার এইটার সাথে এটা নিব, 2 আর 3 এইটাও কিন্তু এর একটা উপসেট। এইবার 1 এর সাথে 3 নেব, এটাও কিন্তু এর একটা উপসেট। এইবার আমি এই তিনজনকে নিয়ে একটা সেট বানাবো, 1 2 3, এটাও কিন্তু এর একটা উপসেট। এখন আমি কাউকেই নিব না, দেখেন একটু মনোযোগ দেন প্লিজ। আচ্ছা, এখন আমি এদের মধ্যে কাউকেই নিব না। আচ্ছা, এদের মধ্যে যদি কাউকেই না নেই, তাও কিন্তু একটা সেট হবে, সেটা হলো ফাঁকা সেট। তার মানে হলো আরো একটা সেট আমরা লাস্টে পাবো যার কোনো উপাদান নাই, মানে এখান থেকে কাউকেই নেয়নি, সেটা একটা সেট, সেটা একটা ফাঁকা সেট। এবং এই ফাঁকা সেটও এর সাবসেট। কেন? কারণ কাউকে না নিয়ে একটা সেট বানাইছি, এখান থেকে একটা অংশ নিয়ে আমি সেট বানাবো, এখান থেকে কাউকেই নিব না, সেটাও তো একটা সেট, একটা ফাঁকা সেট। এই ফাঁকা সেটও এর উপসেট। মজার বিষয় হচ্ছে ফাঁকা সেট সকল সেটেরই উপসেট, ফাঁকা সেট সকল সেটেরই উপসেট। কথা কি বুঝতে পারছেন? এবার দেখেন, এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আসলে এর একটা ক্ষুদ্র অংশ, এই জিনিসটা প্রত্যেকটা জিনিসই কিন্তু এর ক্ষুদ্র একটা অংশ। কিন্তু এই যে লাস্টে যে জিনিসটা লিখছি, এই জিনিসটা আসলে এর অংশ না, ওই জিনিসটা নিজেই। তাহলে একে কি প্রকৃত অংশ বলা যায়? প্রকৃত অংশ, প্রকৃত উপসেট মানে হলো প্রকৃত। এদিকে তাকান, উপসেট দুই প্রকার, প্রকৃত আর অপ্রকৃত। প্রকৃত উপসেট মানে হচ্ছে এখান থেকে সবগুলোকে না নিয়ে যতভাবে সেট বানানো যায়, সবাই হলো এর প্রকৃত উপসেট। আর অপ্রকৃত উপসেট মানে যেটা আসলে এর অংশ না, ঠিক আছে? মানে এই সবগুলো উপাদান যখন নিচ্ছি, তখন কি আমি বলবো যে এইটা হলো এর অংশ? তাই বলা যায় না, বলতে হবে যে এইটা হলো এর সম্পূর্ণ অংশ। তার সম্পূর্ণ অংশ কি কখনো উপজেলা হয়? মনে করেন এই ফরিদপুর সদর বলে একটা উপজেলা আছে,
হ্যাঁ, এই ফরিদপুর কি, এই পুরো ফরিদপুরটাকে আমি যদি একটা উপজেলা বলি, মানে এই জিনিসটা, এটা কি প্রকৃত উপজেলা হবে? হবে না। এই মধুখালী একটা প্রকৃত উপজেলা, এই বুয়ালমারি একটা প্রকৃত উপজেলা, এই আলফাডাঙ্গা একটা প্রকৃত উপজেলা, কিন্তু ফরিদপুর যখন বলতেছি হ্যাঁ এটা একটা উপজেলা, কিন্তু প্রকৃত উপজেলা না। আমার কথা কি আমি বুঝাইতে পারছি? তার মানে পুরো অংশটাকে যখন নিচ্ছি তখন আমি তাকে প্রকৃত উপসেট বলতে পারছি না। প্রকৃত উপসেট হলো তারাই, মানে যখন এখান থেকে একটা একটা অংশ নিয়ে যতভাবে কম্বিনেশন করা যায়, সেট বানানো যায়, এরা সবাই হচ্ছে ওর প্রকৃত উপসেট। আর অপ্রকৃত উপসেট মানে আসলে এই সম্পূর্ণটা নিজেই নিজের একটা উপসেট না, ওইটাকে বলা হচ্ছে অপ্রকৃত উপসেট। মাথায় রাখবেন, অপ্রকৃত উপসেট একটাই, অপ্রকৃত উপসেট একটাই, ঠিক আছে? অপ্রকৃত উপসেট একটাই, ওই নিজেই যে নিজের উপসেট না, ওইটাই হলো অপ্রকৃত উপসেট, আর বাকি সবগুলো প্রকৃত উপসেট। এখন উপসেট কিভাবে গঠন করতে হয়, বা একটা সেট থেকে আমি কতগুলো উপসেট পাবো সেগুলো সূত্রের মাধ্যমে বের করা যায়, আমি শেখাবো, সমস্যা নাই। বাট একটা সেট থেকে আমি কতগুলো উপসেট পাবো, সেই উপসেটগুলো কিভাবে গঠন করতে হয়, কারণ লিখিত পরীক্ষা আসবে, এই সেটের উপসেটগুলো লিখুন, এই সেটের উপসেট তৈরি করুন, এই সেটের পাওয়ার সেট তৈরি করুন, তখন আপনার এই উপসেট বের করার কনসেপ্টটা লাগবে, ঠিক আছে? কিন্তু আগে আপনাকে বুঝতে হবে যে প্রকৃত উপসেট অপ্রকৃত উপসেটের কনসেপ্টটা বুঝলেন কিনা। এখন বিষয়টা হচ্ছে, দেখেন এদিকে তাকান, এখন আপনি যদি বলেন যে এই যে এই এ আর বি, এদিকে তাকান, আমি যদি এই যে এ আর বি এর মধ্যে কম্পেয়ার করে লিখি বি ইজ এ সাবসেট অফ এ, এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু রাইট, রাইট। আবার আপনি যদি বলেন ডি ইজ এ সাবসেট অফ এ, এটাও ঠিক আছে, কারণ এই যে ডি কিন্তু এর একটা অংশ। কিন্তু আপনি যদি বলেন ই ইজ এ সাবসেট অফ এ, এটা লেখা যাবে না, কারণ ই সেট হিসেবে আপনি যাকে লিখছেন, ই সেট তো 1 2 3, এখানে আছে 1 2 3, মানে পুরো ই সেটটা কিন্তু এ সেট। তার মানে যখন আপনি ই কে যখন, মানে ওই সেটটাকেই যখন ওই সেটের সাবসেট হিসেবে দেখাবেন, তখন আপনাকে এখানে এ ইকুয়াল সাইনটা দিতে হবে। তার মানে হচ্ছে সোজা কথা, যখন এই সাইনটা থাকবে তখন এইটা হলো এর প্রকৃত উপসেট, যখন এই সাইনটা থাকবে তখন এই পাশে যে সেটটা আছে সেটা হচ্ছে এই পাশেরটার প্রকৃত উপসেট, আর যখন ইকুয়াল সহ থাকবে তখন এটা হচ্ছে অপ্রকৃত উপসেট। আমি বোঝাতে চাচ্ছি এটা হলো অপ্রকৃত উপসেট হিসেবে ব্যবহার করা হয়, আর এই চিহ্নটা ব্যবহার করা হয় হচ্ছে প্রকৃত উপসেটের জন্য। এবার মনে হয় ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা। এখন দেখেন, এখন নোটেবল এই যে এই চিহ্নটা দেখেন, এই চিহ্নটা কখন, এই চিহ্নটি লেস দ্যান অর ইকুয়াল টু চিহ্নর মতো, ওই যে বললাম না অসমতা, মানে মনে রাখতে পারে না। মনে করেন এ ইজ লেস দ্যান অর ইকুয়াল টু বি, এ হচ্ছে বি এর সমান বা বি এর চেয়ে ছোট, আর এখানে লিখেছি এ, এই মানে ওই লেস দ্যান চিহ্নের মতোই অনেকে মানে মনে রাখতে পারেন। এখানে কে ছোট? এ ছোট, কার চেয়ে? বির চেয়ে। আবার এ আর বি সমানও হতে পারে। এখানে অংশকে, এ হলো অংশ কার চেয়ে? বির একটা অংশ, সুতরাং এ হচ্ছে উপসেট কার? বির। আবার সেটা নিজেও হতে পারে, এই জন্য মাঝখানে ইকুয়াল। ওকে, যখন সংজ্ঞায়িত করা হবে তখন ইকুয়াল চিহ্নটা দিতে হবে, কারণ একটি সেট তার নিজেরও সাবসেট। যখন উদাহরণ দেওয়া হবে তখন প্রকৃত উপসেট হয়, তাহলে ইকুয়াল দেওয়া যাবে না। আপনারা এই লাইনটা কি বুঝলেন, নাকি আমার কিছু মডিফিকেশন করে বোঝাতে হবে? আপনারা বলেন, যদি বোঝেন, এইগুলা লেখা যদি বোঝেন তাহলে আমি স্কিপ করবো, আর যদি না বোঝেন তাহলে আমি আপনাকে এখন আরো একটা দারুণ ব্যাপার দিয়ে বুঝাবো। না না না, ফাঁকা সেট প্রকৃত উপসেট। আবার বলছি, ফাঁকা সেট প্রকৃত উপসেট, ফাঁকা সেট প্রকৃত উপসেট, ফাঁকা সেট সকল সেটের প্রকৃত উপসেট। আমি দেখাবো, ফাঁকা সেট সকল সেটের প্রকৃত উপসেট। আচ্ছা, কেউ কোনো কথা বলছে না, তার মানে বুঝতে অসুবিধা হয়েছে, আমি বুঝাই দিচ্ছি। দেখেন, আপনাকে মানে এই কথাটা আমি কেন এরকম বলছি, মানে কখন এই সাবসেটের নিচে কখন ইকুয়াল চিহ্ন দিব আর কখন ইকুয়াল চিহ্ন দিব না, এটা অনেকে বোঝে না। আপনাকে আমি যদি বলি বি হলো এ এর উপসেট, বি হলো এর উপসেট, আপনি এখন এটা কিভাবে লিখবেন?
এটা গাণিতিকভাবে কিভাবে লিখবেন? বি হলো এর উপসেট, এটা কিভাবে লিখবেন বলেন? বি হলো এর উপসেট, তাহলে আমাকে বলেন, আমি অপশন দিচ্ছি, এটা লিখবো, এইটা লিখবো না এটা লিখবো বলেন তো? এই দুটার মধ্যে কোনটা লিখবো বলেন? এই দুটার মধ্যে কোনটা লিখবো, 1 নাম্বার না 2 নাম্বার? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন, রেসপন্স না করলে ভুল ভাঙবে না যদি ভুল থেকে থাকে। এই দুটার মধ্যে কোনটা লিখবো, 1 না 2? আচ্ছা, সবাই বেশিরভাগ এক উত্তর দিচ্ছেন, তাহলে আমি কেউ এক ছাড়া উত্তর দিতে পারছি না। তার মানে আমরা যদি এরকম বলা থাকে এ বি হলো এর উপসেট, তখন আমি কি বলবো? বি ইজ এ সাবসেট অফ এ। কনফিডেন্টলি ভুল উত্তর দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আচ্ছা, বি কি এর প্রকৃত উপসেট না অপ্রকৃত উপসেট, এটা কি বলা আছে? এটা কি আপনি এটা পড়ে কি বুঝতেছেন প্রকৃত না অপ্রকৃত? বলা নেই। তার মানে এই বি কিন্তু এই এ সেট নিজেও হতে পারে। তার মানে আপনাকে যখন বলা, এখানে উল্লেখ নাই, বুঝতে পারছেন না যে বি এর প্রকৃত উপসেট নাকি অপ্রকৃত উপসেট, যখন বুঝতে পারছেন না তখন আপনি তো মানে আপনাকে ইকুয়াল সাইন দিতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে। আপনি তো বুঝতে পারছেন না, কারণ বুঝতে যেহেতু পারছেন না তখন ইকুয়াল সাইনটা দিতে হবে। কারণ এটা এর প্রকৃত উপসেটও হতে পারে, প্রকৃত উপসেট নাও হতে পারে। এই সাইন দ্বারা বোঝায় যে এর প্রকৃত উপসেটও হতে পারে, প্রকৃত উপসেট নাও হতে পারে, সে নিজেও হতে পারে। তার মানে আমি আবার বলছি, যখন দেখবেন যে এখানে বোঝা যাচ্ছে না যে এই সেটটা এই সেটের প্রকৃত উপসেট নাকি অপ্রকৃত উপসেট, তখন ইকুয়াল সাইনটা দিতে হবে, ব্যাস। আর যদি বুঝতে পারেন আপনি, আর যদি বুঝতে পারেন যে এই বি হচ্ছে এর প্রকৃত উপসেট, তখন আপনি দিবেন হচ্ছে ক্লিয়ার। আর যখন আপনি উদাহরণ দিবেন, উদাহরণ মনে করেন আপনি একটা এ সেট এ হচ্ছে 1 2 3 আর একটা সেট দিল বি ইকুয়াল টু 2 3, তখন তো আপনি এটা দেখে, এদের চেহারা দেখে বুঝতে পারবেন যে প্রকৃত না অপ্রকৃত। তখন আপনি এই মানে যদি প্রকৃত হয় তাহলে এরকম লিখবেন, আর যদি অপ্রকৃত হয় তাহলে ইকুয়াল দিবেন। মানে উদাহরণ হিসেবে যখন আপনি মান হিসেবে যখন দেখাবেন, তখন আপনি দেখে শুনে উত্তর দিবেন যে আসলে প্রকৃত না অপ্রকৃত। প্রকৃত হলে ইকুয়াল দিবেন না, অপ্রকৃত হলে ইকুয়াল দিবেন। আর যখন সংজ্ঞা হিসেবে বলা হচ্ছে, এখানে তো আমি বলতে পারছি না যে বি আসলে কেমন, এই জন্য বলছে যখন সংজ্ঞায়িত করা হবে, এই যেরকম সংজ্ঞায়িত করা হবে, কোন একটা জিনিসের সংজ্ঞা দেওয়া হবে বি আর এর মধ্যে সাবসেটের, তখন তো বলা নাই যে কারণ এই বি এর প্রকৃত উপসেটও হতে পারে, অপ্রকৃত উপসেটও হতে পারে, তখন আমাকে ইকুয়াল চিহ্ন সহ ইউজ করতে হবে। আমি আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে এই কনসেপ্টটা আশা করি বুঝতে পারছেন। এইবার আমরা এখানে দেখেন উদাহরণ দিছি, দেখেন এক্সাম্পল হিসেবে কি দিছি, এক্সাম্পল হিসেবে দিছি এ হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা। তাহলে এ ইজ এ সাবসেট অফ বি। দেখেন 1 2 3 4 এবং এ সেটের মধ্যে যেগুলো উপাদান আছে এখানেও কিন্তু 1 2 3 4 আছে। সুতরাং এই এ সেট হচ্ছে বি সেটের একটা অংশ। সুতরাং এ ইজ এ সাবসেট অফ বি, এই যে এইভাবে লেখা হয়, এ ইজ এ সাবসেট অফ বি। ওকে, আচ্ছা আচ্ছা এখন যদি কোনো একটা মানে সেট যদি অন্য কোনো একটা সেটের সাবসেট না হয়, তাহলে কিভাবে লেখা হয়? ইফ এ ইজ নট এ সাবসেট অফ বি দেন উই রাইট ইট। এই যে তার মানে সাবসেট চিহ্ন দিব, তারপরে এরকম কেটে দিব। এটা দ্বারা বোঝাবো যে এ বি এর সাবসেট নয়, এ বি এর কি সাবসেট নয়, এ বি এর সাবসেট নয়। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যে উপসেটকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, প্রকৃত উপসেট এবং অপ্রকৃত উপসেট। এখন
প্রকৃত উপসেট কোনটা? আচ্ছা একটা একটা আচ্ছা তাহলে আমি কি বললাম যে একটা সেটের যতগুলো সাবসেট সম্ভব সেই সাবসেটের মধ্যে ওই সেট নিজেও তার উপসেট বা সাবসেট, আর ওই সেটটা বাদ দিয়ে বাকি যতগুলো সাবসেট তৈরি হবে সেগুলো হলো প্রকৃত উপসেট। আর অপ্রকৃত উপসেট একটা, আবার বলছি এটা একটু লিখে রাখেন, অপ্রকৃত উপসেট একটা, সেটা কোনটা বলেন তো? সেটা হলো ওই সেট নিজে, আর বাকি যতগুলো উপসেট সম্ভব সেগুলো সব প্রকৃত উপসেট। আচ্ছা এখন দেখেন এখানে আমরা প্রপার সাবসেট, এই যে প্রপার সাবসেট বা প্রকৃত উপসেটের একটা সংজ্ঞা দেওয়া আছে, দেখেন এই সংজ্ঞাটা একটু দেখেন। ইফ এ ইজ এ সাবসেট অফ বি বাট এ নট ইকুয়াল টু বি, ইফ এ ইজ এ সাবসেট অফ বি, যদি এ বি এর একটা সাবসেট হয় এবং এ নট ইকুয়াল টু বি, মানে এ আর বি সমান না হয়, তখন আমরা বলবো এ ইজ এ প্রপার সাবসেট অফ বি এন্ড উই রাইট এ ইজ এ প্রপার সাবসেট অফ বি। ক্লিয়ার? মানে এ হচ্ছে বি এর সাবসেট, দেখেন এ ইজ ইকুয়াল টু 1 2 3 আর বি ইজ ইকুয়াল টু 1 2 3 4, তাহলে এ ইজ এ সাবসেট অফ বি অবশ্যই, এবং এ আর বি সমান না, কিন্তু কারণ এ আর বি সমান হয়ে গেলেই তো তখন প্রকৃত উপসেট থাকবে না। তাহলে প্রকৃত উপসেট হতে হলে এ বি এর সাবসেট তো হবেই, এবং এ আর বি যখন সমান হবে না তখন আমরা বলবো যে এ হচ্ছে বি এর প্রকৃত উপসেট। ক্লিয়ার? বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা এর আরো একটা ভালো সংজ্ঞা আমরা বলছি। অপ্রকৃত উপসেট কি বলছে? অপ্রকৃত উপসেট হচ্ছে প্রতিটি সেটই তার অপ্রকৃত উপসেট, প্রত্যেকটা সেটই তার অপ্রকৃত উপসেট। ওকে আচ্ছা এখন প্রকৃত, আচ্ছা এখানে কি বলছে দেখেন, এই যে প্রকৃত উপসেটের গাণিতিক মানে 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 গণিতের ভাষায় যে সংজ্ঞা সেটা হলো এটা হলো প্রকৃত উপসেটের মূল সংজ্ঞা, বা গণিতের ভাষায় যেটাকে আমরা বলি সেটা হচ্ছে এইখান থেকে শুরু, মানে গাণিতিক সংজ্ঞা যেটাকে বলি, যে মানে একজন গণিতবিদ কিভাবে জিনিসটাকে এক্সপ্লেইন করবে। এ কে বি এর প্রকৃত উপসেট বলা হয়, মানে এ কে বি এর প্রকৃত উপসেট বলা হয় যদি ও কেবল যদি এ ইজ এ সাবসেট অফ বি এন্ড এ নট ইকুয়াল টু বি, এ নট ইকুয়াল টু বি দ্বারা কিন্তু এটাকে আমরা ভ্যানিশ করে দিছি, যে ইকুয়াল সাইনকে ভ্যানিশ করে দিছি। অর্থাৎ এই অর্থাতের পরের অংশটুকু পড়েন, দেখেন কি দারুণ একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে। অর্থাৎ এ এর প্রত্যেক উপাদান বি এরও উপাদান এবং বিতে অন্তত একটি উপাদান আছে যা এতে নেই। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এই জায়গাটা হচ্ছে বোঝার মতো একটা জিনিস, যে এ যদি বি এর প্রকৃত উপসেট হয় তাহলে এর যত উপাদান আছে প্রত্যেকটাই বির উপাদান হবে, বাট বির মধ্যে অন্তত এমন একটা উপাদান আছে, অন্তত মিনিমাম একটা উপাদান আছে যা এতে নাই, তাহলেই আমরা এ কে বলবো বি এর প্রকৃত উপসেট। মানে কি দেখেন, মনে করেন যে এ হচ্ছে 1 2 3 আর বি হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে এ কি বি এর উপসেট না? প্রথমে বলছে এর প্রত্যেকটি উপাদান, এই যে এর প্রত্যেকটি উপাদান যদি বি এরও উপাদান হয়, এর প্রত্যেকটা উপাদান বি এরও উপাদান, এই যে বি এরও উপাদান হয়, এবং বির মধ্যে অন্তত এমন একটা উপাদান আছে যা এখানে নাই। হ্যাঁ তাই তো, কারণ বির মধ্যে এমন কিছু থাকবে যা ওখানে থাকবে না, তাহলেই তো আমরা বলবো যে ওখানে কম আছে এখানে একটু বেশি আছে, মানে এখানে যা আছে তাতে এখানে আছেই, আর এখানে অন্তত এমন একটা আছে, অন্তত একটা, একাধিকও থাকতে পারে, এই যে যেমন 3 4 5 6 আছে, কিন্তু মিনিমাম একটা আছে যা ওখানে নাই। তাহলেই তো কি হবে, তাহলে তো ও ছোট হবে। ও ছোট কখন হবে? যখন ওখানে যা আছে সব এখানে থাকবে এবং এখানে কিছু একটা আছে মিনিমাম যা ওখানে নাই, তাহলে ও ছোট হয়ে যাবে না, আর ছোট হলেই তো হবে প্রকৃত উপসেট হবে। কথা কি বলছেন? এই জন্য এই সংজ্ঞাটা হচ্ছে সবচেয়ে মানে কি বলবো, এটা হচ্ছে মানে একদম মানে সহি সংজ্ঞা বলবো আমি এইভাবে বললে পারে। ঠিক আছে, যে এ সেটের প্রত্যেকটা উপাদান যদি বি সেটেরও উপাদান হয় এবং বি সেটে অন্তত এমন একটু, অন্তত কেন বলছে? কারণ মিনিমাম একটা থাকলে হবে,
চার পাঁচটাও তো থাকতে পারে, যা ওখানে নাই, একটা মিনিমাম একটা অন্তত একটা আছে এখানে বেশি, যা ওখানে নাই, তাহলে ও হলো এর প্রকৃত উপসেট। চার তিন এক দুই, এক দুই তিন চার, না ওটা তো একই জিনিস, দুইটা তো ইকুয়াল সেট, আলাদা না। সেটার উপাদানগুলো এলোমেলো করে লিখছেন, এটা আলাদা না, এটা কি আপনি আলাদা লিখছেন? চার তিন এ বি, এতে আছে এক দুই তিন চার, ওখানে চার তিন এক দুই, প্রকৃত উপসেট কেন হবে? ওখানে যারা আছে এখানে তাই আছে। আপনি ওখানে লিখছেন এক দুই তিন চার, আর এখানে লিখছেন কি চার তিন এক দুই, তো এখানে যারা আছে এখানে তারাই আছে, জাস্ট ক্রম পরিবর্তন হচ্ছে। ক্রম পরিবর্তন হলে তো সেট পরিবর্তন হয়ে যায় না? হ্যাঁ, ক্রম পরিবর্তন হলে কি সেট পরিবর্তন হয় না? আচ্ছা, তাহলে আমি আশা করি প্রকৃত উপসেটের কনসেপ্টটা বোঝা গেছে। এবং এ যদি বি এর প্রকৃত উপসেট হয় তখন সেক্ষেত্রে আমরা এইভাবে লিখি, এই যে প্রপার সাবসেট অফ বি। ক্লিয়ার? এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এবার কিছু ইম্পর্টেন্ট নোট চলে আসছে এখানে, সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, ওই দুটো ইকুয়াল সেট নোট চলে আসছে। এই নোটগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। নোট, যে কোনো সেট তার নিজের উপসেট, এটা তো আমরা বুঝছি, যে কোনো সেট তার নিজের উপসেট, এবং ওইটা হচ্ছে অপ্রকৃত উপসেট। ওকে, আচ্ছা, অর্থাৎ এ ইজ এ সাবসেট অফ এ। আচ্ছা, ফাঁকা সেট সকল সেটের উপসেট, শুধু উপসেট না, প্রকৃত উপসেট। এখানে লিখে রাখবেন ফাঁকা সেট সকল সেটের প্রকৃত উপসেট। ফাঁকা সেট এই যে এটা ফাঁকা সেটের চিহ্ন না, তাহলে এটা ইজি। এখন আমি তো সংজ্ঞায়িত করছি, তাই এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে রাখছি, বাট আপনি এটা এরকমও লিখতে পারেন, সমস্যা নেই। এই যে লিখছি এমটি সেট ইজ এ সাবসেট অফ এভরি সেটস। ঠিক আছে, এমটি সেট ফাঁকা সেট সকল সেটের প্রকৃত উপসেট। ওকে, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে আসছি। এখান থেকে প্রিলিতে প্রশ্ন আসতে পারে, রিটেনে প্রশ্ন আসতে পারে, দুই জায়গাতেই। সবাই একটু মনোযোগ দিয়ে শিখবেন। সেটা হচ্ছে একটা সেটের সবগুলো সাবসেট নির্ণয়, মানে একটা সেটের যতগুলো সাবসেট হওয়া সম্ভব সবগুলো সাবসেট আমরা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিবেন কাইন্ডলি। আমি জানি অনেকেই পারেন, তারপরেও আমি মনোযোগ দিতে বলছি। একটি সেটের সবগুলো সাবসেট নির্ণয়। দেখেন, এখানে আমি একটা সেট দিয়ে রাখছি, এ একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3, তিনটা উপাদান। এখন এই সেটের কতগুলো সাবসেট সম্ভব এটা একটা সূত্রের মাধ্যমে বের করা যায়, ওই সূত্রের ব্যাখ্যাও আছে, আমি আজকে দেখাবো, টেনশন করেন না। প্রথমে হচ্ছে এই সেটের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়েই তো সাবসেট বানাবো। তাহলে আপনিই বলেন, কমন সেন্স অ্যাপ্লাই করেন, মুখস্থ করতে যাবেন না, তাহলে কিন্তু মানে সেন্স গ্রো করবে না। আমি যদি এখান থেকে একজন করে উপাদান নেই, সেগুলোও কি এর অংশ হবে না? অবশ্যই। তার মানে এর অংশ যতভাবে অংশ করা যায় ভিন্ন ভিন্ন, প্রত্যেকেই হবে এর সাবসেট। তাহলে প্রথমে আমরা এখানে যতগুলো উপাদান থাকবে তার প্রত্যেককে আলাদা আলাদা করে একটা একটা করে উপাদান নিয়ে সেট বানাবো। প্রথমে একটা একটা করে উপাদান নিব, তাহলে প্রথমে এককে নেন, একে সেট বানাই দেন। কেন এই প্রত্যেক উপাদান নিয়ে কেন দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি? কারণ সাবসেট কি সেট না? সাবসেটও তো সেট। যেহেতু সাবসেটও সেট, আর সেটের পোশাক কি? সেটের পোশাক হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তাই আমরা এখান থেকে একটা সেট বানাবো আর দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ সাবসেটও তো সেট। আচ্ছা, কমা দিচ্ছি। এবার 2 কে নিব, দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে এটাও কিন্তু এর একটা উপসেট। এবার আমরা 3 কে নিব, দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে এটাও কিন্তু এর একটা উপসেট। একটা একটা করে উপাদান নিয়ে আমরা 3টা সেট পেয়ে গেলাম। এবার একটা একটা করে নিছি, এবার নেব হচ্ছে দুইটা করে, কারণ এখান থেকে দুইটা করে নিলেও তো এই সেটেরই একটা অংশ হবে। ওকে ফাইন, কমা। এইবার আমি 1 এর সাথে 2 কে নিব, তাহলে 1 আর 2 কে নিয়ে আমি একটা সেট পাইলাম, এই সেটটাও কিন্তু এর একটা অংশ, সুতরাং এই সেটটা এর একটা উপসেট। এবার আমি 2 এর সাথে 3 কে নিব, 2 এর সাথে 3 কে নিলে 2 আর 3, ওইটাও কিন্তু এর একটা উপসেট। এবার আমি 1 এর সাথে 3 কে নিব, মানে প্রতি দুইটা করে আমি নিব। হ্যাঁ, তাহলে 1 এর সাথে যদি 3টা নেই, তাহলে 1 আর 3, ব্যাস, প্রতি দুইটা করে নেওয়া শেষ। এইবার কি একটা একটা করে নিছি, দুইটা করে নিছি, এবার তিনটা করে নিব। তিনটা করে নিলে 1 2 3, সবাইকে নিলে কি হবে? 1 2 3। তো তিনটা করে তো নিয়ে আর তো নেওয়া সম্ভব না। এইবার আর একটা, এদের কাউকেই নিব না, এদের কাউকে না নিয়েও একটা সেট বানানো যাবে, সেটা হলো ফাঁকা সেট।
তাই লাস্টে আমরা দিয়ে দিব ফাঁকা সেট। আর ফাঁকা সেটের চিহ্ন কিন্তু এরকম, মাঝখানে আবার এটা মারি দিন না। ফাঁকা সেটের চিহ্ন হয় শুধু এটা, অথবা সেকেন্ড ব্র্যাকেটের মাঝে কিছু থাকবে না। এইবার গুণে দেখেন তো কয়টা উপসেট হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই যে 8টা সেট হয়েছে, 8টা উপসেট হয়েছে। তার মানে এই এখানে যে এ সেটটা দেওয়া আছে না, এই সেটের 8টা উপসেট সম্ভব। এর বাইরে কিন্তু আর কোনোভাবেই এখান থেকে অংশ সেপারেট করতে পারবেন না। এখান থেকে একটা একটা নিয়ে, দুইটা দুইটা নিয়ে, তিনটা তিনটা নিয়ে সকল কম্বিনেশন এখানে দেখানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে একটা সেট থেকে কতগুলো উপসেট তৈরি করা সম্ভব, এটা আমরা একটা সূত্রের মাধ্যমে বের করতে পারবো। সবাই তাকান, একটি সেট থেকে যতগুলো উপসেট বের করা সম্ভব, একটি সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা সম্ভব, তা হলো 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, সোজা কথা, একটি সেট থেকে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট তৈরি করা সম্ভব। ভেরি মাচ ইম্পর্টেন্ট। এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন কতবার যে আসছে আপনি কুল পাবেন না, মানে গুণে কুল পাবেন না, দেখবেন বিগত সালের প্রশ্ন। 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট তৈরি করা সম্ভব। তার মানে একটা সেট থেকে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট তৈরি করা সম্ভব। এখন এই nটা কি? এই n হচ্ছে যে সেটের উপসেট তৈরি করবেন ওই সেটের উপাদান সংখ্যা। আবার বলছি, এখানে n হচ্ছে যে সেটের উপসেট আপনি তৈরি করবেন সেই সেটের উপাদান সংখ্যা। তাহলে আমরা এ সেটের উপসেট তৈরি করতেছি, এ সেটের উপাদান কয়টা ছিল? 3টা। আর এই 2 সবসময় 2, এইটা 2 কিভাবে আসে দেখাবো, টেনশন করেন না। তার মানে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট পাওয়া যাবে। তাইলে এখান থেকে এখানে উপাদান কয়টা? 3টা। তাইলে এ সেটের উপসেট হবে 2 টু দি পাওয়ার n এর মান 3, তার মানে 8টা। এই যে আমরা 8টা উপসেট পেয়ে গেছিলাম। এবার কি বুঝতে পারছেন? ক্লিয়ার? তার মানে একটা সেটের, শোনেন এদিকে তাকান, আপনাকে যখন বলবে এই সেটের উপাদান তৈরি করেন, এই সেটের উপসেট তৈরি করেন, উপসেটগুলো লেখেন, আপনি এদিকে তাকান, এদিকে তাকান। খুবই এখানে ভুল হয়, এখানে ভুল করে মানুষ, আমি বলছি ভুল করে। আপনাকে যখন বলবে এই সেটের উপসেটগুলো লিখুন, তখন এই যে লিখছেন, এটা লিখে কি এই দুই পাশে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিবেন নাকি দিবেন না সেটা বলেন। মানে এই সবগুলো উপসেট লিখার পরে এই প্রথমে আর শেষে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না হবে না? বলেন আগে বলেন, এটা প্রশ্নের উত্তর দেন। যদি বলেন দিতে হবে, তাহলে কেন দিতে হবে ব্যাখ্যা করেন। বলবে না। হ্যাঁ, সবাই কনফিউশনে পড়ে গেছে, বলছে না। হ্যাঁ শোনেন, এখানে দুই রকম উত্তর। সেটা হচ্ছে যদি কখনো বলে যে এই সেটের উপসেটগুলো লিখুন, তখন আপনি দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিবেন না। কারণ বলছে যে এই সেটের উপসেটগুলো লিখতে বলছে, মানে আপনি উপসেটগুলো লিখছেন। যখন এই দুই পাশে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, এর মানে কি বোঝায় জানেন? আপনি এই সেটের উপসেটগুলোর সেট লিখছেন। কারণ দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছেন, মানে এখন এই টোটালটা হয়ে গেছে একটা সেট। আর যে সেটের নাম বলা হচ্ছে ওই সেটের পাওয়ার সেট, শক্তি সেট। কিন্তু আপনাকে তো এখানে শক্তি সেট বা পাওয়ার সেট বের করতে বলেনি। কথা কিন্তু বুঝছেন? এই দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আপনি নতুন একটা সেট লিখছেন, যে সেটের উপাদান হচ্ছে এই সেটের সকল উপসেট। এখানে বলছে আপনি এই সেটের সাবসেট, উপসেটগুলো লিখুন, বলেনি যে এই সেটের উপসেটগুলোর সেট লিখুন। যদি বলতে এই সেটের উপসেটগুলোর সেট লিখুন, তাহলে উপসেটগুলো আগে লিখবো, তারপর সেট বানাই দিব। কিন্তু বলছে এই সেটের উপসেটগুলো লিখুন, তার মানে উপসেটগুলো লিখে থুয়ে দিবেন, আপনি সেট বানাবেন না। আমার কথা কি এবার কি ক্লিয়ার হয়েছে? কিন্তু
যদি বলতো যে এই সেটের পাওয়ার সেট লিখুন, কোন সেটের পাওয়ার সেট পড়াবো, টেনশন করেন না। পাওয়ার সেট কি জানেন? কোন সেটের যতগুলো উপসেট, সেই উপসেটগুলোকে নিয়ে যে সেট তৈরি করা হয়, সেই সেটটার নাম হচ্ছে ওই সেটের পাওয়ার সেট, শক্তি সেট। বলবো হ্যাঁ। তার মানে হচ্ছে আমাদেরকে যখন বলবে এই সেটের উপসেটগুলো লিখুন, তখন আমি জাস্ট উপসেটগুলো লিখে ফেলবো, শেষ। কিন্তু যদি বলে এই সেটের উপসেটগুলোর সেট লিখুন, তার মানে আগে উপসেটগুলো লিখে তারপর সেট বানাই দিব, আর সেট বানাতে হলে দুই পাশে কার্লি ব্র্যাকেট দিয়ে আটকা দিতে হয়, ব্যাস। আশা করি বুঝছেন। ওকে, ক্লিয়ার? জি, পাওয়ার সেট বললে দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, ব্যাস। উপসেটের পাওয়ার সেট, রাইট না? উপসেটের পাওয়ার সেট না, এই উপসেটের পাওয়ার সেট না, এই সেটের পাওয়ার সেট। উপসেটের সেটকে বলে পাওয়ার সেট, উপসেটের পাওয়ার সেট না। এই সেটের পাওয়ার সেট হলো কিভাবে? এই সেটের পাওয়ার সেট মানে এই সেটের উপসেট গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলে এই সেটের পাওয়ার সেট, উপসেটের পাওয়ার সেট না। কিন্তু প্লিজ আমি বলবো, একটু সময় দেন। তাহলে আমি আশা করি একটা সেটের মানে উপসেট কতগুলো হওয়া সম্ভব এটা আপনারা বের করতে পারবেন, আমি আশা করছি। এইবার বলেন a is equal to a b c d e, এই সেটের উপসেট কতগুলো? এই সেটের উপসেট কতগুলো? এই সেটের উপসেট কতগুলো হবে? উপসেটের সেট, হ্যাঁ, উপসেটের সেটকে বলে পাওয়ার সেট, এইটা কথা ঠিক আছে। উপসেটের সেটকে বলে পাওয়ার সেট, মানে উপসেট গুলোর সেটকে বলে ওই সেটের পাওয়ার সেট। হ্যাঁ, ঠিক আছে। তার মানে এই সেটের উপসেট সংখ্যা হলো কয়টা? 2 to the power n সংখ্যক। n মানে হচ্ছে এই সেটের উপাদান, 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে 2 to the power 5। এই n হচ্ছে এই সেটের, যে সেটের উপসেট সংখ্যা বের করতেছেন ওই সেটে কতগুলো সদস্য আছে। তাহলে 2 to the power 5 মানে 32, তার মানে এই সেটের উপসেট হবে 32টা। আচ্ছা, তাহলে আমরা একটা সূত্র শিখছি যে কোন সেটের উপসেট সংখ্যা হচ্ছে 2 to the power n সংখ্যক। কোন সেটের কতগুলো উপসেট থাকে? 2 to the power n সংখ্যক। আচ্ছা, এই যে 2 to the power n সংখ্যক উপসেট, এই উপসেটের মধ্যে প্রকৃত উপসেটও আছে, অপ্রকৃত উপসেটও আছে। আমাকে বলেন তো কোন সেটের অপ্রকৃত উপসেট কয়টা? একটা না? অপ্রকৃত উপসেট একটা। তার মানে আপনাকে যদি বলে যে কোন সেটের মোট উপসেট সংখ্যা হচ্ছে 2 to the power n সংখ্যক, কিন্তু যদি বলে এই সেটের প্রকৃত উপসেট কয়টা, প্রকৃত উপসেট হবে, অপ্রকৃত উপসেট বাদ দিতে হবে। তাহলে টোটাল উপসেট হচ্ছে 2 to the power n, এখান থেকে 1 বাদ দিতে হবে। তার মানে 2 to the power n minus 1 এত সংখ্যক প্রকৃত উপসেট থাকে। আবার বলছি 2 to the power n minus 1, এই -1 কেন? কারণ এই 2 to the power n এর মধ্যে প্রকৃত অপ্রকৃত সবগুলো উপসেটই আছে, আর আমরা জানি অপ্রকৃত উপসেটের সংখ্যা একটা, মানে ওই সেট নিজে। তাইলে এই টোটাল উপসেট থেকে যদি একটা উপসেট বাদ দেই তাহলে এটা হচ্ছে প্রকৃত উপসেট। ক্লিয়ার? প্রকৃত উপসেট, এটা বুঝছেন? হ্যাঁ, তাহলে আপনাকে যদি বলে এই সেটের উপসেট কয়টা, তাহলে আপনি বলবেন 32টা। কিন্তু যদি বলে এই সেটের প্রকৃত উপসেট কয়টা, তাহলে এই সেটের প্রকৃত উপসেট হচ্ছে 32 থেকে একটা বাদ দেন। প্রকৃত উপসেট 32 - 1 ইজ ইকুয়াল টু 31টা। তার মানে প্রকৃত উপসেট হচ্ছে 31টা। ক্লিয়ার? 31টা। ওকে, আচ্ছা, এখন একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি। এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, আপনাকে বলবে নন এমটি প্রপার সেট। নন এমটি প্রপার সেট, দেখেন নন এমটি প্রপার সেট। যদি পরীক্ষক বলে নন এমটি মানে খালি বা ফাঁকা সেট, আর নন এমটি মানে ফাঁকা নয়, এরকম প্রপার সেট কয়টা? আচ্ছা, আপনি যে এই যে 31টা 32টা হচ্ছে মোট উপসেট, তার মধ্যে থেকে একটা বাদ দিলেন, সেটা হলো অপ্রকৃত, মানে এই সেটটা বাদ দিচ্ছেন। এই 31টার মধ্যে কি একটা ফাঁকা সেট আছে না? নন এমটি প্রপার সেট, তার মানে ফাঁকা সেটও একটা প্রকৃত সেট, ফাঁকা সেটও একটা প্রকৃত উপসেট। কিন্তু নন এমটি প্রপার সাবসেট, নন এমটি প্রপার সাবসেট মানে কি হবে বলেন তো? মানে নন প্রপার সাবসেট হলো 31টা। যখন বলে নন এমটি প্রপার সাবসেট, এখান থেকে আরেকটা বাদ দিতে হবে, সেটা হচ্ছে ওই ফাঁকা সেটটা বাদ দিতে হবে। তার মানে নন এমটি প্রপার সাবসেট হলো 2 to the power n minus 2 এতটা। তাহলে এটা কি? এটা হলো সাবসেট, এটা হচ্ছে প্রকৃত সাবসেট, আর এটা হচ্ছে নন এমটি প্রপার সাবসেট। দেখেন বোঝেন কিনা?
তাহলে তিনটা জিনিস মাথায় রাখতে হবে, একটা সেট থেকে এতগুলো সাবসেট হয়, এতগুলো প্রকৃত সাবসেট হয়, আর এতগুলো নন এমটি প্রকৃত সাবসেট হয়। এইবার হয়েছে কিনা বলেন তো, এবার হয়েছে কিনা? এইটুক বুঝলে পরে আমি আমার মোটামুটি উপসেট সম্পর্কে একটা ভালো আইডিয়া দিতে পারছি। এখন আমরা উপসেটের আরো কিছু ইনফরমেশন নিব। এইবার আমাকে বলবেন এই সেটের উপসেট কয়টা? এই সেটের উপসেট কয়টা? এই সেটের উপসেট কতটি বলেন? কি অবস্থা, বলছেন না কেন সবাই? এই সেটের উপসেট কয়টা? সেটের ভিতরে সেট। আচ্ছা, সবাই 32টা উত্তর দিচ্ছেন, তাহলে আমি কি 32টা না নিয়ে পারি বলেন? আচ্ছা, এইখানে একটা টুইস্ট আছে। আমরা জানি উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক, মানে কোন একটা সেটের কতগুলো উপসেট থাকে? 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে n কি? n হচ্ছে এই সেটের উপাদান সংখ্যা। এখন এখানে এই একটা উপাদান, এই একটা উপাদান, বোকামি করে কেউ যদি মনে করে 3 আর 4 আলাদা উপাদান, তাহলে শেষ। এই পুরোটা একটা উপাদান, কারণ এই কমা দিয়ে সেপারেট করা অংশ। এই যে দেখেন, আমি কি বলছিলাম, উপাদানগুলো কমা দিয়ে সেপারেট করা থাকে। মানে এই 3 আর 4, শোনেন, এই 3 আর 4 এই পুরোটা হচ্ছে এই সেটের একটা আরেকটা উপাদান। আপনাকে যদি কেউ বলে এই সেটের উপাদান কয়টা, আপনি এই টোটাল, কারণ দেখেন উপাদানগুলো কমা দিয়ে দিয়ে সেপারেট করা থাকে না উপাদান দিয়ে, তার মানে এই পুরোটা হচ্ছে এই সেটের একটা উপাদান। এই 3 আর 4 মিলে এটাকে সেপারেট করা যাবে না, আলাদা করা যাবে না। 3 কে আলাদা, 4 কে আলাদা চিন্তা করা যাবে না। মনে করতে হবে এটা একটা বাক্স, ওর মধ্যে কি আছে আপনি জানেন না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখানে উপাদান 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তার মানে 2 টু দি পাওয়ার 5 মানে 32টা। এরকম প্রশ্ন যদি সত্যি পরীক্ষায় আসে, কেউ ভয়ে উত্তর করতে পারবে না, জানেন? উত্তর করতে পারবে না। যদি বলে এর উপসেট কয়টা, ম্যাক্সিমাম উত্তরই করবে না ভয়ে, যে আল্লাহ, এই সেটের মধ্যে সেট, এ আবার কি সেট? কথা কি বুঝছেন? এখন আমাকে বলেন এই সেটের, একটু তাকান। আমি যদি বলি এ একটি সেট, দেখেন এ একটি সেট, আর আমি বি আর একটা সেট লিখতেছি, 1 4 5। আমাকে বলেন এইটা কি? মানে এই জিনিসটা রাইট না রং? আমাকে বলেন এই জিনিসটা রাইট না রং, আমি সেটা জানতে চাচ্ছি। এই জিনিসটা রাইট না রং, কনফিউশন ক্লিয়ার করতে হবে, মানে একদম প্রপারলি জানতে হবে জিনিসটা, মানে টু দা পয়েন্টে উত্তর দিতে হলে প্রপারলি না জানলে পারবেন না। আচ্ছা, এটা রং বলছেন সাবিনা আক্তার, আন্না রয়, ইসমাত আরা বেগম। আচ্ছা, সবাই রং বলছেন, তাহলে আমিও রং বলছি। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা এরকম, কারণ এটা দ্বারা বুঝাচ্ছে বি ইজ এ সাবসেট অফ এ। তাহলে বি এর উপাদান হলো 1 4 5 এর উপাদান। আচ্ছা, বি এর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো কি এখানে দেখা যাচ্ছে না? অনেকে দেখা যাচ্ছে তো, 1 আছে, 5 আছে, এই যে 4 আছে। না না না, 4 কে সেপারেট আলাদা, 4 কে আলাদাভাবে বিবেচনা করার সুযোগ নাই, কারণ 4 এই সেটের উপাদান না, এই পুরোটা একটা উপাদান। তার মানে এখানে যে, তার মানে এই সেটের উপাদান, মানে এই সেটের সব উপাদান এর মধ্যে নাই, সুতরাং এটা এর উপাদান না, মানে এটা এর উপসেট না।
হ্যাঁ তাই তো, এটা উপসেট না, তার মানে এই বি ইজ নট এ সাবসেট অফ এ, বি ইজ নট এ সাবসেট অফ এ। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। তার মানে এরকমও যদি থাকে, এরকম থাকতে পারে, আমি এরকম অঙ্ক আসবে, টেনশন করেন না, আমি দেখাবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওইরকম মানে ঠিক ছিল 1 3 4 সরি 5, যদি এইটা হতো, হ্যাঁ এইটা হচ্ছে এর একটা সাবসেট। ওকে আচ্ছা, তাহলে গেল এটা গেল। তাহলে একটি সেটের সাবসেট সংখ্যা নির্ণয়ের সূত্র, সবাই একটু তাকান প্লিজ। একটি সেটের সাবসেট সংখ্যা নির্ণয়ের সূত্র বা একটি সেটের উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র। তাহলে কি বলছি, একটা সেটে দেখেন সাবসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, একটা সেটের উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n হলো সেটের উপাদান সংখ্যা, মানে যে সেটের সাবসেট বের করব সেই সেটের মধ্যে n সংখ্যক উপাদান থাকবে। এইবার আমাকে বলেন ফাঁকা সেটের উপসেট কতটি? বলেন ফাঁকা সেটের উপসেট কতটি? ফাঁকা সেটের উপসেট কতটি বলেন, জানতে চাই। ফাঁকা সেটের উপসেট কতটি? আসলে কি ফাঁকা সেটের কোনো উপসেট আছে? আসলে কি ফাঁকা সেটের কোনো উপসেট আছে? আছে? খালি কনফিউজিং প্রশ্ন, তাই না? এইগুলো পরীক্ষা আসবে। হ্যাঁ, ফাঁকা সেটের উপসেট কি হয় বলেন? হয়, এটা সম্ভব, এটা সম্ভব। ফাঁকা সেটের উপাদান কত? ফাঁকা সেটের উপাদান 0। আর আমরা জানি কোন সেটের উপসেট সংখ্যা আছে 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে 2 টু দি পাওয়ার n, ফাঁকা সেটের n 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে ফাঁকা সেটের উপসেট একটা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। যারা বোঝে না বিষয়গুলো তারা তো মনে করে ফাঁকা সেটের আবার কি উপসেট হবে। হ্যাঁ, ফাঁকা সেটের উপসেট হচ্ছে একটি। ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন। ফাঁকা সেটের উপসেট কতটি? ফাঁকা সেটের উপসেট হচ্ছে একটি। এখন ফাঁকা সেটের যে উপসেট সেটা আবার কি উপসেট? আচ্ছা, এইটা কি ফাঁকা সেট না? এটা কিন্তু ফাঁকা সেট। এখন ফাঁকা সেটের যে উপসেট, ফাঁকা সেটের উপসেট সেটা কি হবে? ফাঁকা সেটের উপসেট একটা ফাঁকা সেট। এই যে ফাঁকা সেটের উপসেট একটা ফাঁকা সেট, এটা ফাঁকা সেটের উপসেট একটা ফাঁকা সেট। ক্লিয়ার? জি, তাহলে মনে রাখবেন ফাঁকা সেটের উপসেট হচ্ছে একটি, এটা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, এবার দেখেন, এখন সবাই একটু তাকাবেন, কোন একটি সেটের উপসেট সংখ্যা যে 2 টু দি পাওয়ার n, এটা আসছে কোত্থেকে? এটা আসছে সমাবেশ থেকে। কোন একটি সেটের উপসেট সংখ্যা যে 2 টু দি পাওয়ার n সংখ্যক, এটা আসছে সমাবেশ থেকে। আমি আপনাদেরকে বলি, যারা লিখিত প্রস্তুতি নিবে আমার কাছে, তারা তো ক্লাস করবে। ক্লাস করলে লিখিত ব্যাচে গিয়ে আপনি সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান অবজেক্ট একটা টপিক পাবেন। সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান অবজেক্ট, এরকম একটা টপিক পাবেন সমাবেশে, সমাবেশে। হ্যাঁ, ওই সমাবেশের মধ্যে এই কনসেপ্ট বোঝানো আছে যে কিভাবে, আমি তাও এখানে বলে দিব যাতে ওখানে যে আপনি মানে লিঙ্ক আপ করতে পারেন, আমি দেখাই দিব, টেনশন করেন না। ওখানে যে আপনি দেখতে পাবেন যে এই সূত্রটা কিভাবে আসছে, তাও আমি এখানে বলে দিচ্ছি। ধরেন আমি একটু বুঝাই দিচ্ছি, ধরেন এ একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3। এখন এই এ সেটের যে উপাদানগুলো আছে, সবাই তাকান, এই এ সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে নিয়েই তো আমি সাবসেট গঠন করব। এদিকে তাকান, এর যে এই এ সেটের যে সাবসেট বানাবো, সেই সাবসেট বানাবো কাদেরকে নিয়ে? এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে নিয়েই তো আমি সাবসেট বানাবো, তাই না? তার মানে কি, এই এ সেটের মধ্যে যারা আছে তারা হয় সাবসেট গঠনে। আচ্ছা, আমি যদি এই 1 কে নিয়ে যদি আমি একটা সাবসেট বানাই, তাহলে কি সাবসেট হবে না? আমি যদি 1 কে না নিয়ে আমি যদি এই 2 আর 3 কে নেই, 2 আর 3 কে নিয়ে সেট বানাই, তাহলে কি সাবসেট হবে না? হবে। তার মানে এই আমি সাবসেট গঠনের সময় এই 1 কে আমি নিতেও পারি, নাও পারি। তার মানে আমি সাবসেট গঠনের সময় এই উপাদানকে আমি নিব নাকি নিব না, আমি নিতেও পারি, নাও পারি। তার মানে এই উপাদানের জন্য কয়টা চয়েস কয়টা? চয়েস দুইটা, হয় একে নিব, না হলে নিব না। আবার একেও কিন্তু আমি যদি একে নিয়ে সাবসেট গঠন করি তাও গঠন করা যাবে, একে বাদ দিয়েও কিন্তু কিছু সাবসেট গঠন করা যাবে। তার মানে সাবসেট গঠন করার সময়
এর জন্য কয়টা চয়েস? দুইটা, হয় সাবসেট গঠনে অংশগ্রহণ করবে, না হলে সাবসেট গঠনে অংশগ্রহণ করবে না। মানে এই যে এখানে যেমন এই সাবসেটটা গঠন করতে কিন্তু এ অংশগ্রহণ করেনি, আবার এটা গঠন করতে কিন্তু অংশগ্রহণ করছে, আবার এই সাবসেট গঠন করতে কিন্তু এ অংশগ্রহণ করছে, কিন্তু এই সাবসেট গঠন করতে কিন্তু এ অংশগ্রহণ করেনি। তার মানে প্রত্যেকটা উপাদানের জন্য দুইটা চয়েস, হয় এ সাবসেট গঠনে অংশগ্রহণ করবে, না হলে করবে না। তাহলে এই উপাদানের জন্য দুইটা চয়েস, এই উপাদানের জন্য দুইটা চয়েস, এই উপাদানের জন্য দুইটা চয়েস। তাহলে টোটাল চয়েসের সংখ্যা হচ্ছে, টোটাল সাবসেটের সংখ্যা হবে, এদেরকে গুণ করলে। কেন গুণ করছি মানে এখন এটা বোঝালেও আসলে কাজে লাগবে না, কারণ এটা সমাবেশ, আপনাকে জিনিসটা বুঝতে হবে। তাহলে 2 গুণ 2 গুণ 2 মানে 2 টু দি পাওয়ার 3, এইভাবে আসে সমাবেশ থেকে। দেখুন এখানে বলা আছে উপরের উপাদান উদাহরণ থেকে, উপরের মানে এই উদাহরণটা, হ্যাঁ, উদাহরণ থেকে 1 কে 2 ভাবে সিলেক্ট করা যাবে, হয় সে সাবসেট গঠনে অংশ নিবে, না হলে নিবে না। এভাবে প্রত্যেক উপাদানের 2 ভাবে বাছাই করা সম্ভব, মানে হয় সাবসেট গঠনে অংশগ্রহণ করবে, না হলে করবে না। তাহলে এইভাবে সিলেক্ট সাবসেট গঠনে মোট বাছাইয়ের সংখ্যা হবে 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 টু দি পাওয়ার 3, 8টা। ঠিক আছে, এটা হচ্ছে সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান অবজেক্ট। সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান অবজেক্ট কেন? মিনিমাম সাবসেট গঠন করার সময় মিনিমাম একটা নিব, অথবা 2টা নিব, অথবা 3টা নিব, নাহলে কাউকেই নিব না। ঠিক আছে, আচ্ছা এইবার দেখেন এই সূত্রটা পরীক্ষা আসছে, জানেন এই সূত্রটা পরীক্ষা আসছে, সবাই একটু মনোযোগ দিন। সমাবেশে গিয়ে আপনি এই জিনিসটা বুঝবেন, টেনশন করেন না, এটা একদম আহামরি কিছু না। এই সিটি দেখে ভয় পাই না, এটা হচ্ছে কম্বিনেশনের সি। হ্যাঁ, এখন এইটা আমরা আসলে কিভাবে আসলো আমি এটা একটু বলছি। দেখেন আমাদের যে এ সেট ছিল, এই এ সেটের মধ্যে উপাদান ছিল 1টা 2টা 3টা। এখন আমরা প্রথমে কি করছিলাম বলেন তো? আমি যদি এখান থেকে এই সবগুলো থেকে যদি একটা সিলেক্ট করব, বাছাই করব, এখান থেকে বাছাই করব, এখান থেকে কত ভাবে বিভিন্ন ভাবে উপাদান বাছাই করা যায়। আচ্ছা বলেন তো, আমি যদি এখান থেকে একটা উপাদানও না নেই, এই 3টা থেকে যদি একটা উপাদানও না নেই, তাহলে কি সাবসেট হবে না? তাহলেও কিন্তু সাবসেট হবে, ফাঁকা সেট হবে, সেটাও তো একটা সাবসেট। তার মানে এখানে উপাদান আছে 3টা, এই 3টা থেকে যদি আমি একটাও না নেই, বাছাই করাকে বলে কম্বিনেশন। এই যে 3C0 মানে 3টা থেকে 0টা নিব, মানে একটাও নিব না, তাহলে এইটা হবে একটা ফাঁকা সেট, তাহলে এই ক্ষেত্রেও সাবসেট হবে। আবার এখানে আছে 3টা, আমি যদি এই 3টা থেকে যদি একটা করে নেই, তাহলে কি হবে না? 3টা থেকে একটা, এইটাকে নিলেও হবে, এটাকে নিলেও হবে, এটাকে নিলেও হবে, তার মানে 3টা থেকে যদি একটা নেওয়া হয় তাও সাবসেট হবে। তার মানে কতগুলো হবে? 3C1। একটু বিরতি নিচ্ছি, আজান দিচ্ছে, 2 মিনিটের মধ্যে আমি বিরতিটা শেষ করে এটা বোঝাবো। হ্যাঁ, আচ্ছা আমি যদি এই 3টা উপাদান থেকে একটা উপাদান বাছাই করি, 3টা জিনিস থেকে একটা জিনিস বাছাই করার উপায় হচ্ছে 3C1। এই 3C1 কি? 3 হচ্ছে এখানে মোট উপাদান, আর এই 1 হচ্ছে ওখান থেকে কয়টা করে নিচ্ছি, 3টা থেকে একটা, এরকম যতভাবে নেওয়া যায় তার উপায় হচ্ছে 3C1। এখন যদি আমি 3টা থেকে 2টা করে নিই, তাও কি উপসেট হবে না? অবশ্যই। এই এখান থেকে 3টা থেকে যদি প্রতি 2টা করে নিই, তাও উপসেট হবে। তাহলে 3টা থেকে 2টা বাছাই করার উপায় হচ্ছে 3C2। এখন যদি আমি 3টা থেকে যদি 3টাই নেই, তাহলে কি উপসেট হবে না? তাও হবে। তাহলে 3টা থেকে যদি 3টা নেই, তাহলে 3টা থেকে 3টা বাছাই করার উপায় হচ্ছে 3C3।
এই হলো মোট বিভিন্ন উপায়ে বাছাই করার সংখ্যা, আর এইগুলো সব যোগ করলে হচ্ছে মোট বাছাইয়ের সংখ্যা। আর এইটা 3C0 মানে 1, কেন 1 সমাবেশে যায় বুঝবেন, এখন না বুঝলেও চলবে, সমাবেশে যায় বুঝবেন। 3C1 মানে 3, 3C2 মানে 3C1 সম্পূরক সমাবেশ, তার মান হচ্ছে 3 প্লাস 3C3 মানে হচ্ছে 1। এবার যোগ করেন, 1 আর 3 4, 3 7 আর 1 8, তার মানে 8টা, আর এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 3। কথা কি বুঝছেন? তাহলে এখন এই সূত্রটা পরীক্ষায় আসে, এই সূত্রটা কিভাবে দেখেন একটু তাকান তো, এই জায়গাতে তাকান, কোথা থেকে শুরু করবেন কিভাবে বা আপনি বুঝবেন কিভাবে যে কত হবে। দেখেন এখানে আছে মোট উপাদান কয়টা, 3টা না, তাই 3 থেকে শুরু হয়েছে, 3 থেকে 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হবে, এক এক করে বাড়বে। দেখেন 0-এর পরে 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, এরকম। আর উপরে যা দিয়ে শুরু হবে তাই থাকবে। বোঝা গেল? উপরে শুরু হয়েছিল 3 দিয়ে, উপাদান সংখ্যা যত তত দিয়ে শুরু, আর নিচে কি হবে, 0 থেকে শুরু, এক এক করে বাড়বে। আর এই সবগুলো যোগ করলে কত হবে, এগুলা এই লাইন লেখার পরে এগুলো না করে একবারে সরাসরি আপনি লিখে দিবেন 2 টু দি পাওয়ার, এখানে কয়টা, 3টা, তাই আপনি জানেন আগে থেকে মুখস্থ। এখন মূল ফর্মুলাটা কি, এবার মূল ফর্মুলাটা দেখেন। তাহলে আমি কি বলছিলাম, আমি বলছিলাম শুরু হবে, এখন আমার উপাদান এই সেটের মধ্যে যদি 3টা উপাদান আছে, এই সেটের মধ্যে যদি 3টা থেকে n সংখ্যক উপাদান থাকে, 3টা উপাদান আছে তাই 3 থেকে শুরু হয়েছে, এখানে যদি n সংখ্যক উপাদান থাকে তাহলে এখানে n থেকে শুরু হবে, n c, এখানে 0 দিয়ে শুরু হবে, কারণ n সংখ্যক উপাদান থেকে কাউকে নিব না, ফাঁকা সেট, প্লাস ওখানে nই থাকবে, তাহলে nc1 প্লাস উপরে nই থাকবে, nc2 প্লাস আপ টু এরকম চলতে থাকবে, চলতে লাস্টে কি, লাস্টে 3 মানে 0 থেকে 1 2 3 মানে বাড়তে উপরের সমান হয়ে যাবে লাস্টে যায়। হ্যাঁ, তাহলে উপরে তো nই থাকবে, আর c বাড়তে এখানে n হবে, আর এই সবগুলা যোগ করলে কত হবে, 2 টু দি পাওয়ার n। পরীক্ষায় কি প্রশ্ন আসছে জানেন, ব্যাংকে এই সূত্র দিয়ে দিছিল, এই সূত্র দিয়ে বলছে এটার ফলাফল কত, উত্তর হলো 2 টু দি পাওয়ার n। এমসিকিউ পরীক্ষায়, কথা কি বুঝছেন? এমসিকিউ পরীক্ষায় এই সূত্র আসছে 2 টু দি পাওয়ার n। কিভাবে আসেন দেখালাম, সমাবেশে যে আপনারা বুঝবেন, খালি টেনশন করেন না, খালি মাথায় রাখবেন উপসেট কতগুলো হয়, আর এই সূত্রটা একটু মনে রাখেন, এই সূত্রটা পরীক্ষায় সরাসরি এই সূত্র আসতে পারে। ঠিক আছে, নেক্সট এই যে এখানে এই সূত্রটা আমি দিয়ে দিছি, nc0 প্লাস nc1 প্লাস nc2 প্লাস আপ টু ncn ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। আপাতত মেমোরাইজ করেন, মনে রাখেন। n থেকে শুরু হবে, 0 থেকে শুরু, 0 থেকে এক এক করে বাড়ে কার সমান হবে, এখানে উপরে যা থাকবে তার সমান, উপরে ছিল n, এখানে আর উপরে সবসময় সেম থাকবে। এখন আমাকে বলেন তাহলে এইটার মান কত হবে বলেন তো, এটার মান কত, 7c0 প্লাস 7c1 প্লাস 7c2 প্লাস আপ টু প্লাস 7c7, এটার মান কত বলেন তো, এটার মান কত, এটার মান কত, এটার মান কি বলছে, এটার মান হচ্ছে কত, 2 টু দি পাওয়ার, এখানে কয়টা উপাদান, এই যে 7 দেখতে পাচ্ছেন না, তাহলে 7, তাহলে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 মানে কত, 128। থ্যাংক ইউ ভেরি মাচ, 128, এই তো বুঝতে পারছেন, 2 টু দি পাওয়ার 7 মানে 128। পরীক্ষায় আর একটা প্রশ্ন আসছে, আমি এটাও শিখাই দিই, যেহেতু এখানে শিখালাম। পরীক্ষায় আসছে প্রশ্ন, দেখেন এদিকে তাকান, nc1 প্লাস nc2 প্লাস nc3 প্লাস আপ টু ncn, এইটা সমান কত? দেখি আপনারা কে উত্তর দিতে পারেন, এটার মান কত বলেন তো। আচ্ছা, আরাফাত হুসেইন বলছেন 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আন্না রায় বলছেন 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এই মাইনাস 1 কার সাথে আমাকে বলেন, এই মাইনাস 1টা কার সাথে, মানে আপনারা কি এইটা বলছেন, 1 নাম্বার অপশন 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা বলছেন, নাকি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা বলছেন, কোনটা উত্তর, 1 না 2? 1 না 2? যারা উত্তর দিচ্ছেন 1 না 2?
আচ্ছা, মুমতারিন উত্তর দিচ্ছেন, আরাফাত হোসেন, আর কে বলছে ফাতিমাতুজ জোহরা, আন্না রায়। আপনাদের কি অবস্থা? কনফিউজড? আরাফাত হোসেন দুইটাই উত্তর দিচ্ছেন, তাহলে তো একটা রাইট। কোনটা দিব বলেন? আচ্ছা দেখেন, এইটা রাইট। 2 টু দি পাওয়ার n পুরোটা থেকে -1, পুরোটা থেকে -1। কিভাবে আমি একটু জিনিসটা এক্সপ্লেইন করি, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। আসলে আমরা যে সূত্রটা জানি সেটা হলো nc0 প্লাস nc1 প্লাস nc2 প্লাস আপ টু প্লাস ncn। এইটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার n, এই পুরোটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার n। কথা কি বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ডিলিট করছেন, ওকে। এই পুরোটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখন আমাকে বলেন, একটু তাকাবেন প্লিজ, আমার যে সূত্রটা লিখছি এইটার সাথে এটার পার্থক্য কি বলেন তো? এটার সাথে এটার পার্থক্য কি? একটা ডিফারেন্স হচ্ছে, এখানে যতগুলো পদ আছে এখানে ততগুলো পদই আছে, খালি এই টার্মটা মিসিং, এই টার্মটা এখানে নাই, তাই কিনা? এই টার্মটা এখানে নাই, তাহলে আমাকে কি করতে হবে? তার মানে হচ্ছে এই টার্মটা বাদ দিয়ে এইটুক কত, সেইটাই হচ্ছে আমার উত্তর, তাই না? তাই কিনা? তাহলে আমি এই টার্মটা ওই পাশে নিয়ে যাই। কিন্তু সূত্র তো ভাইয়া, এই অংশের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস n। তাহলে আমার এই টার্মটা আমি এখন কি করব? এই টার্মটা আমাকে ওই পাশে নিয়ে যেতে হবে। তো ওই পাশে যদি এই টার্মটা নিয়ে যান তাহলে তো অঙ্ক হয়ে যাচ্ছে, তাহলে তো আবার এইটুকের মান বেড়ে যাচ্ছে। তাহলে এই টার্মটার মান কত জানেন? nc0 এর মান 1, nc0 এর ভ্যালু 1, nc0 এর ভ্যালু 1। হ্যাঁ, যে কোনো 5c0 কত? 5c0 1, 7c0 কত? 1। তাহলে এটার ভ্যালু হচ্ছে 1, সাথে কিন্তু এই যে nc1 প্লাস nc2 প্লাস আপ টু ncn এটা থাকবে, ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। তো আমরা জানি ওটা তো 2 টু দি পাওয়ার n, এটার ভ্যালু তো 2 টু দি পাওয়ার n আমাদের জানাই। এইবার এই প্লাস 1 ওই পাশে -1 হয়ে যাবে, আর এইটুকের মান বের হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? ওই লাইনটা পারলেই হয়ে গেল। তার মানে nc1 প্লাস nc2 প্লাস আপ টু প্লাস ncn ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনি দুইটা জিনিস একটু মনে রাখেন ভাইয়া, এই nc0 থেকে শুরু করে ncn পর্যন্ত 2 টু দি পাওয়ার n, আর যদি nc1 থেকে শুরু হয় তাহলে nc1 থেকে ncn পর্যন্ত 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই দুইটা জিনিস একটু মনে রাখেন, ওকে? আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী। দেখেন, আবার বলে দিছি, অর্থাৎ একটি সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তবে ওই সেটে মোট সাবসেট পাওয়া যাবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। একটা সেটে যদি উপাদান সংখ্যা n হয়, তাহলে ওই সেটে মোট সাবসেট হবে কত? 2 টু দি পাওয়ার n সংখ্যক। প্রপার সাবসেট 2 টু দি পাওয়ার n মাইনাস 1, নন এমটি প্রপার সাবসেট 2 টু দি পাওয়ার n মাইনাস 2। ব্যাস, এগুলো মনে রাখলেই হবে। আচ্ছা, এই যে আমি দেখছেন বলে দিছি, প্রপার সাবসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। প্রপার সাবসেট, প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ কোন সেট তার নিজেরই একটা উপসেট, ওইটা হলো অপ্রকৃত উপসেট। মোট উপসেট 2 টু দি পাওয়ার n থেকে একটা বিয়োগ করতে হবে। এবার কি বলছি? সাম ইম্পর্টেন্ট রেজাল্ট, মানে আমরা এতক্ষণ যা পড়লাম এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফলাফল আসছে, এই ফলাফলগুলো মনে রাখতে হবে, পরীক্ষা আসতে পারে। সাম ইম্পর্টেন্ট রেজাল্টস এন্ড অ্যাবাউট সাবসেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে, এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। এর মানে কি? প্রত্যেক সেট তার নিজেরই উপসেট, আর ওইটাকে বলে অপ্রকৃত উপসেট। ক্লিয়ার? আচ্ছা, এমটি সেট, এই যে এমটি সেট মানে ফাঁকা সেট, এমটি সেট বা নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট। ফাঁকা সেট হলো প্রত্যেক সেট, যত সেট আছে প্রত্যেক সেটেরই একটা উপসেট হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ ফাঁকা সেট সকল সেটের সাবসেট। ইফ এ ইজ এ সাবসেট অফ বি এন্ড বি ইজ এ সাবসেট অফ এ, দেন এ ইজ ইকুয়াল টু বি। মানে এমন যদি হয় যে এ বি এর সাবসেট আবার বি ও এর সাবসেট, এর দ্বারা কি বোঝায়? এ বি এর সাবসেট আবার বি ও এর সাবসেট, এর মানে দুইজনের মধ্যে সমান উপাদান আছে, সুতরাং এ ইজ ইকুয়াল টু বি হবে। কারণ কি? আমি দেখেন এক্সপ্লেইন করছি জিনিসটা। মনে করেন এ ইজ ইকুয়াল টু 1 2 3, আবার বি ইজ ইকুয়াল টু 1 2 3। তাহলে আমি যদি বলি, এখান থেকে আমি বলতে পারবো? এটা বলতে পারবো না, এ হলো বি এর অপ্রকৃত উপসেট, বলা যাবে না। আবার যদি আমি বলি, দেখেন এখানে যে কটা উপাদান এখানে সে কটা উপাদান, তাহলে আমি যদি বি হচ্ছে এর অপ্রকৃত উপসেট, বলা যাবে না? যাবে না, বলা যাবে না। কারণ যখন দুইজনই সমান হয়ে যাবে তখন আমি এ বি এর উপসেট, বি এর উপসেট দুটাই বলতে পারবো। তার মানে দুইজনের সমান হলেই কেবল
মানে এ যখন বি এর উপসেট আবার বিও যখন এর উপসেট, তখনই আমি বলতে পারবো আসলে দুজন কি, দুজনই সমান। আচ্ছা, যদি এ ইজ এ সাবসেট অফ বি এন্ড বি ইজ এ সাবসেট অফ এ হয়, তাহলে এ ইকুয়াল টু বি হবে। মানে এ আর বি সমান হওয়ার, মানে দুইটা সেট সমান হওয়ার শর্ত কিন্তু লিখিত পরীক্ষায় এগুলো লিখতে হয় সাইড নোটিকারে। যখন আপনি দুইটা সেটকে সমতুল সেট দেখাবেন, সমান সেট দেখাবেন, সমতুল না সমান সেট, তখন দেখাতে হয় এ ইজ এ সাবসেট অফ বি এন্ড বি ইজ এ সাবসেট অফ এ, অতএব এ ইকুয়াল টু বি। মানে এ আর বি সমান হওয়ার শর্ত। ওকে, ক্লিয়ার? বুঝছেন বিষয়টা ক্লিয়ার হয়েছে? এ আর বি সমান হওয়ার শর্ত, মানে দুইটা সেট তখনই সমান হবে যখন এ বি এর সাবসেট আবার বি এর সাবসেট। হ্যাঁ, এইটা কি এর অংশ না, বলতেই পারি। আবার এইটা কি এর অংশ না, বলতেই পারি। দুইজনের সমান সমান অংশ, সুতরাং দুইজন সমান। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। phi is a proper subset of every set except itself। হ্যাঁ, দেখেন ফাঁকা সেট হলো প্রত্যেক সেটের প্রকৃত উপসেট নিজে ব্যতীত, কারণ কোন সেট তার নিজের প্রকৃত উপসেট হতে পারে না। তাহলে ফাঁকা সেটও কোন সেট তার নিজের প্রকৃত উপসেট হতে পারে না। ফাঁকা সেট প্রত্যেক সেটের প্রকৃত উপসেট, বাট নিজের না। ফাঁকা সেটেরও কিন্তু একটা উপসেট থাকে, কিন্তু সেটা প্রকৃত উপসেট না, সেটা অপ্রকৃত উপসেট। পরীক্ষায় যদি আসে ফাঁকা সেটের প্রকৃত উপসেট কয়টা, নাই। এদিকে দেখান ফাঁকা সেটের উপসেট সংখ্যা কয়টা, একটা। কিন্তু পরীক্ষায় যদি আসে ফাঁকা সেটের প্রকৃত উপসেট কয়টা, নাই, 0। ফাঁকা সেট তো প্রত্যেকেরই উপসেট, কিন্তু প্রকৃত উপসেট। কিন্তু ফাঁকা সেটের যখন উপসেটের কথা বলবে, একটু আগে দেখালাম না ফাঁকা সেটের উপসেট একটা, কিন্তু ফাঁকা সেটের উপসেটটা এটা প্রকৃত উপসেট না অপ্রকৃত উপসেট। ওকে, তাইলে কি বলছে, ফাই মানে ফাঁকা সেট ইজ এ প্রপার সাবসেট অফ এভরি সেট এক্সেপ্ট ইটসেলফ, নিজে ব্যতীত। আচ্ছা, the total number of subsets of a finite set containing n element is 2 to the power n। ওই যে মানে এটা ইংরেজিতে বলছি যে the total number of subsets মানে সাবসেটের মোট সংখ্যা of a finite set, মানে একটা সসীম সেট। মানে সসীম সেট মানে কি, যার উপাদান গোনা যায়। আর আমরা সাবসেট কিন্তু বের করা যায় কার, মানে একটা সেটের সাবসেট কতগুলো আছে সেটা বলা সম্ভব যদি সেটটা ফাইনাইট সেট হয়, সসীম সেট হয়। কারণ যে সেটের উপাদান অসীম সংখ্যক, তার সাবসেটের সংখ্যাও তো অসীম, আমরা বলতে পারবো না কতটা আছে। তাহলে সাবসেট আমরা বের করি কার, সাবসেট সংখ্যা বের করি ফাইনাইট সেট বা সসীম সেটের, কারণ সসীম সেটেরই কেবল ফাইনাইট সেট বের করা যায়। ঠিক আছে? জি, তাহলে ফাঁকা কি বলতেছি সব। আচ্ছা, মানে আমি আবার বলছি সাবসেট, আপনাকে যদি বলে কোন সেটের সাবসেট নির্ণয় করা সম্ভব, বলবেন যদি সেটের উপাদান সংখ্যা সসীম হয়। ফাইনাইট সেটের সাবসেট সংখ্যা কত বলা সম্ভব। যদি একটা ইনফাইনাইট সেট হয়, অসীম সেট হয়, মানে অনন্ত সেট হয়, যার উপাদান সংখ্যা গুণে শেষ করা যায় না, তাহলে আপনি কি করে বলবেন তার সাবসেট কয়টা? কারণ সাবসেট নির্ণয় সূত্র হচ্ছে 2 to the power n। তাহলে যার উপাদানই আমি জানি না যে কতগুলো, অসীম সংখ্যক, তার সাবসেট কয়টা কেমনে বলবো, না বলা যায় না। তার মানে অনন্ত সেট, অসীম সেটের সাবসেট কতটা বলা সম্ভব না। উত্তর, যদি বলে সাবসেট কত, সাবসেট সংখ্যা বের করা যায় কার, সেটা হচ্ছে ফাইনাইট সেট। হ্যাঁ, ফাইনাইট সেট, আশা করি বুঝতে পারছেন। এই জন্য বলছে দ্য টোটাল নাম্বার অফ সাবসেটস অফ এ ফাইনাইট সেট, মানে একটা সসীম সেটের কতগুলো সাবসেট হবে সেটা কত, কন্টেইনিং n এলিমেন্টস। মানে কন্টেইন করা মানে ধারণ করা। তার মানে কোন একটা সেট যা n সংখ্যক এলিমেন্ট বা উপাদান ধারণ করে, তার সাবসেটের সংখ্যা হবে কত, 2 to the power n সংখ্যক। ক্লিয়ার? এটা তো আমরা পড়ে আসছি। নাম্বার অফ প্রপার সাবসেটস অফ এ সেট হ্যাভিং n এলিমেন্টস, এই যে প্রপার সাবসেট মানে n সংখ্যক এলিমেন্ট বিশিষ্ট একটা সেটের প্রপার সাবসেট হবে 2 to the power n minus 1, 2 to the power n minus 1। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। তাহলে এই হলো ইম্পর্টেন্ট কিছু রেজাল্ট ছিল। মানে খুঁটিনাটি জিনিসগুলো না বুঝলে যে কোনো মুহূর্তে আপনি আটকে যেতে পারেন। এই জন্য একদম কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন, সময় বেশি লাগুক, বাট একবারে হয়ে যাক। কিন্তু বারে বারে পড়তে গেলে দেখবেন যে প্রস্তুতি জীবনও হবে না ভালো। হ্যাঁ, তো হ্যাঁ, এখন এই পর্যন্তই রাখবো। এরপরে আমাদের যে পড়ালেখা আছে, এরপরে আচ্ছা ইউনিভার্সাল সেট, এখানে আর ইউনিভার্সাল সেট শুরু করছি না। আমরা নেক্সট ক্লাসে আমরা ইউনিভার্সাল সেট থেকে শুরু করবো এবং সেটের এই প্রপার সেট, পাওয়ার সেট, এইগুলা রিলেটেড গাণিতিক সমস্যা সমাধান করব। আর আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে অপারেশনস এন্ড সেট, সেটের অপারেশন, বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন, সেগুলো দেখবো। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। আচ্ছা, সেটের ক্লাস করলে মাথা ঘুরে কেন? মাথা ঘুরবে কেন? এত সহজ করে পড়াচ্ছি, তারপর বলছেন মাথা ঘুরে, কি বলেন এসব? হ্যাঁ,
তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।